প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের কনিক পর্ব 2-এ। তো আজকে তোমাদের প্রি ইঞ্জিনিয়ারিং ব্যাচের স্টুডেন্ট যারা আসো তাদের জন্য হচ্ছে উপবৃত্ত এবং অধিবৃত্তের আমরা অনেকগুলো ম্যাথ আজকে ক্লাসে করব। গত ক্লাসে আমরা হচ্ছে পরাবৃত্তের কিছু ম্যাথ করছিলাম। তো তার আগে ক্লাসটা শুরু করার আগে তুমি একটু কুইক জয়েন করে ফেলো এবং জয়েন করার সাথে সাথে আমাকে জানাই দিও যে আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। ঠিক আছে, আমি সিয়াম হাসানকে দেখতে পাচ্ছি, তাহমিদ হুসেইনকে দেখতে পাচ্ছি। যারা যারা চলে আসছে একটু জানাই দিই। সালাম দিচ্ছে সবাইকে, ওয়ালাইকুম সালাম। আমি অনেক ভালো আছি, তোমরা সবাইকে কেমন আছো? রৌনক, মুস্তাক, ওকে, কুইক জয়েন করে ফেলি। গত ক্লাসে আমরা পরাবৃত্তের 7টা ম্যাথ দেখছিলাম। এই 7টা ম্যাথের প্রত্যেকটা ম্যাথ কে কে বাসায় করছিলাম, প্রত্যেকটা ম্যাথ কে কে করছিলাম? নোট খাতায় হইতে পারে, রাফ খাতায় হইতে পারে, দেখে দেখে হইতে পারে, না দেখে হইতে পারে, যে কোনো ভাবে প্রত্যেকটা ম্যাথ কে কে করছিলাম দেখতে চাই। যদি না করে থাকো ভাইয়া, হাতে যদি না করে থাকো তাহলে বলবো ভাইয়া এই ক্লাস করে তোমার আসলে যতটা বেনিফিট পাওয়া উচিত ছিল ততটা পাচ্ছ না বা ততটা পাবা না। অঙ্কগুলো নিজের হাতে আগে করতে হবে। তোমার জায়গায় আমি থাকলে নোট খাতায় অঙ্কগুলো নোট করে রাখতাম। তোমাদের ক্লাসে আমি যে গতদিন ম্যাথগুলো দেখাইছি, আজকে যে ম্যাথগুলো দেখাবো, এগুলো খুবই স্পেশাল ম্যাথ, খুবই স্পেশাল ম্যাথ, এবং বুয়েট ভর্তি পরীক্ষায় এই ম্যাথগুলা থেকেই ঘুরে ফিরে আসে। প্যাটার্নটা একটু চেঞ্জ করে দেয়, বাট এগুলাই আসে ঘুরে ফিরে। ঠিক আছে, ওকে তাহমিদ, তুমি করো নাই কারণ আগের ক্লাস করতেছো, একটা গুড রিজন আছে। ঠিক আছে, ঠিক আছে, বাট করে ফেলো, করে ফেলো। ঠিক আছে, করে ফেলো। তোমাদের কনিক ক্লাস আমি নিছিলাম একাডেমিকে, এখন প্রি ইঞ্জিনিয়ারিং ব্যাচে আমি কনিক পড়াইতেছি। তার আগে একটা ফ্রি ক্লাসে কনিক ক্লাস নিছিলাম, একটা ওপেন লাইভ ছিল। এখানে খুবই ভালো ভালো কিছু ম্যাথ করাইছি। এই ম্যাথগুলো খুবই আমার খুবই স্পেশাল ম্যাথ, এগুলো খুবই আমার 15-16 বছরের কালেকশনের ম্যাথ। এই ম্যাথগুলো ভাইয়া তুমি হচ্ছে নোট খাতায় নোট করে রাখো। ঠিক আছে, এই ম্যাথগুলো জানা থাকলে বুয়েট ভর্তি পরীক্ষায় কনিক থেকে আটকাবা না। আসো, আর আমি যেভাবে পড়াইছি, মার্কেটে এমন কোনো রাইটারের বই নেই যে যার ম্যাথ তুমি পারবা না, এটা যে রাইটারেরই হোক। এসিও আহমেদ স্যার থেকে শুরু করে কেতাবউদ্দিন স্যারের বই তুমি ধরো, প্রত্যেকটা রাইটারের ইচ অ্যান্ড এভরি ম্যাথ তুমি পারবা এবং অনেক সহজে পারবা, যে ঠিকঠাক মতো আমার ক্লাস করে থাকো। আমি যখন একাডেমিকে সাবজেক্ট একটা টপিক পড়াই, তখন আমি অ্যাডমিশন গ্যারান্টেড দিয়ে পড়াই, যে ভাই আমার ক্লাস করবা, অ্যাডমিশন হয়ে যাবে, এইচএসসি তো হবেই। ঠিক আছে, আসো। আজকে ক্লাস দেখো, প্রথম ম্যাথ। প্রমাণ করো যে এর বিভিন্ন মানের জন্য এত এবং এত সরলরেখা দুইটির ছেদবিন্দুর সঞ্চারপথ একটা অধিবৃত্ত যার উৎকেন্দ্রিকতা 2। খুব মনোযোগ দিয়ে অঙ্কটা বুঝবো, খাতা কলম নেওয়ার দরকার নেই। আমি জানি তোমরা অনেকেই রোজা আসো, তো শুধু শুধু ক্লাসে প্যারা নেওয়ার দরকার নেই, খাতা কলম সরাই রাখো, ক্লাসটা এনজয় করো। প্রমাণ করতে হবে কে এর বিভিন্ন মানের জন্য, কে এর এক একটা মানের জন্য এখানে কে এর ভ্যালু বিভিন্ন ভ্যালু বসাবা। এখানে যা বসাবা এখানেও তাই বসো, এখানে 2 বসলে এখানে 2, 3 বসলে 3, যা খুশি তুমি বসো। এর বিভিন্ন মানের জন্য এই রেখাটা আর এই রেখাটার ছেদ বিন্দুগুলা কানেক্ট করলে একটা অধিবৃত্ত পাওয়া যায়, এটা প্রমাণ করতে বলছে। ঠিক আছে, তো আমরা ধরে নেই এই দুইটা যে রেখা, এই দুইটা রেখার ছেদ বিন্দু হচ্ছে আলফা কমা বিটা। এটা ধরে নেই, ধরি প্রদত্ত রেখাদ্বয়ের ছেদ বিন্দু আলফা কমা বিটা, এটা ধরে নিলাম। এখন ভাইয়া আলফা কমা বিটা যদি এই দুইটা রেখার ছেদ বিন্দু হয়, তাহলে দেখো এই দুইটা রেখার ছেদ বিন্দু যদি আলফা কমা বিটা হয়, তাহলে আলফা কমা বিটা বিন্দুটা কিন্তু দুইটা ইকুয়েশনকেই স্যাটিসফাই করবে।
তাহলে আলফা কমা বিটা দিয়ে এই ইকুয়েশনটা স্যাটিসফাইড হবে, এটা স্যাটিসফাইড হবে। তো লেটস স্যাটিসফাই দ্য ফার্স্ট ইকুয়েশন উইথ আলফা বিটা। তাহলে আমরা কি লিখবো? আলফা বিটা বিন্দুটা প্রথম ইকুয়েশনে বসালে √3 আলফা, এক্স এর জায়গায় আলফা, ওয়াই এর জায়গায় বিটা, -4√3k ইকুয়ালস টু 0। এটা হচ্ছে প্রথম ইকুয়েশনটা। দ্বিতীয় ইকুয়েশনটা হচ্ছে √3k এক্স এর জায়গায় আলফা আর ওয়াই এর জায়গায় বিটা, কে বিটা -4√3। দুইটা ইকুয়েশন পাইলাম, আলফা বিটা দিয়ে দুইটা ইকুয়েশন স্যাটিসফাই করলাম। দেখো তো ভাই, এই প্রথম ইকুয়েশনটা থেকে আমরা লিখতে পারি 4√3k ইকুয়ালস টু √3 আলফা মাইনাস বিটা, 3 আলফা মাইনাস বিটা লিখতে পারি প্রথম ইকুয়েশনটা থেকে। দ্বিতীয় ইকুয়েশনটা থেকে দেখো, দ্বিতীয় ইকুয়েশনটা থেকে আমি কে যদি কমন নেই, তাহলে কি লিখতে পারি? কে কমন নিলে √3 আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 4√3। কে কমন নিলে √3 আলফা প্লাস বিটা, √3 আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 4√3। ঠিক আছে, দেখো তো এই দুইটা লাইন আমরা বুঝছি কিনা। এটা 1 নাম্বার ইকুয়েশন দিলাম, এটা 2 নাম্বার ইকুয়েশন দিলাম। এই দুইটা লাইনকে আমরা সবাই বুঝতে পারছি। রৌনক বলো তো বুঝছি কিনা? রৌনকের বইয়ের ম্যাথ কমপ্লিট। কোন রাইটারের বইয়ের ম্যাথ করছো তুমি রৌনক, বলো তো? এখন আসো, বুঝছি না ভাইয়া সবাই এই দুইটা লাইন? 1 নাম্বার ইকুয়েশনকে তুমি যদি 2 নাম্বার ইকুয়েশন দিয়ে ভাগ করো, তাহলে কে আর কে কাটা যাবে, 1 কে 2 নাম্বার ইকুয়েশন দিয়ে ভাগ করতেছে, তাহলে এটা কাটা যাচ্ছে, থাকতেছে হচ্ছে 4√3 ডিভাইডেড বাই √3 আলফা প্লাস বিটা। ঠিক আছে, ওকে। এখন আসো ইকুয়ালস টু এইটা ভাগ এইটা, √3 আলফা মাইনাস বিটা বাই 4√3। ওকে, এখন 4√3 এই দুইটা গুণ করলে হবে 4√3 স্কোয়ার। আর দেখো √3 আলফা প্লাস বিটা, √3 আলফা মাইনাস বিটা গুণ করলে হবে √3 আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার। আসো, এবার দেখো, আমি যদি এটা স্কোয়ার করি, 4 4 16, 3 16 48, 3 16 হচ্ছে 48 ইকুয়ালস টু 3 আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার। ঠিক আছে, এখন উভয় পক্ষকে যদি আমি 48 দিয়ে ভাগ করি, তাহলে 3 আলফা স্কোয়ার বাই 48 মাইনাস বিটা স্কোয়ার বাই 48, বা আমি লিখতে পারি আলফা স্কোয়ার 3 দিয়ে কাটাকাটি করলে 3 16 2 3 16 48 মাইনাস বিটা স্কোয়ার বাই 48 ইকুয়ালস টু 1। তাহলে আলফা বিটা কি ছিল? আলফা বিটা ছিল ছেদবিন্দু। আলফা বিটা ছিল কি? রেখা দুইটার ছেদবিন্দু। এখন কে এর এক একটা মানের জন্য রেখাগুলো এক এক রকম হবে। এই ছেদবিন্দুগুলা কানেক্ট করলে দেখাইতে বলছে, ছেদবিন্দুগুলার কানেক্ট করলে যে সঞ্চারপথটা তৈরি হয় সেটা দেখাইতে হবে। তাহলে নির্ণেয় সঞ্চারপথটা হবে কি জানো? আলফার বিটার জায়গায় এক্স ওয়াই ধরে নিব। যদি ছেদবিন্দুটা আলফা বিটা না ধরে ছেদবিন্দুটা যদি এক্স ওয়াই ধরতাম, ছেদবিন্দুগুলো আলফা বিটা না ধরে ছেদবিন্দু যদি আমি এক্স ওয়াই ধরতাম, তাহলে এখানে এক্স এখানে ওয়াই থাকতো। তাহলে আমি লিখব নির্ণেয় সঞ্চারপথ এক্স স্কোয়ার বাই 16 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 48 ইকুয়ালস টু 1। এটা তো একটা অধিবৃত্ত, তাই না ভাইয়া? তাহলে এই অধিবৃত্তটার উৎকেন্দ্রিকতা হচ্ছে ই হচ্ছে √ওভার
1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, বি স্কোয়ার এটা হচ্ছে এ স্কোয়ার, 3 ষোলো 48, 3 যোগ 1 4, √4 মানে হচ্ছে 2। শেষ। ইহা একটি অধিবৃত্ত যার উৎকেন্দ্রিকতা 2। লাইনটা লিখে দিলে অঙ্কটা শেষ। আমরা সবাই আরেকবার দেখি পুরো অঙ্কটা। তো প্রদত্ত রেখা দুইটার ছেদবিন্দু আলফা বিটা ধরে নিছি। এখানে নর্মালি আমরা এক্স ওয়াই ধরে নিই, বাট আলফা বিটা ধরে নিছি তাহলে আমার বুঝতে সহজ হয়। ঠিক আছে, কারণ এক্স ওয়াই ধরলে এখানে এক্স এখানে ওয়াই আছে, কোনটা কোন এক্স ওয়াই, দুইটা এক্স ওয়াই এর মধ্যে পার্থক্য করাটা কঠিন হয়ে যায়। তো এই কারণে আমরা ছেদবিন্দুটা আলফা বিটা ধরে নিছি। আলফা বিটার সঞ্চার পথ বের করবো, আলফা বিটার সঞ্চার পথ বের করবো। এখন ছেদবিন্দু যেহেতু আলফা বিটা দিয়ে এইটাও স্যাটিসফাই হবে, এটাও স্যাটিসফাই হবে। স্যাটিসফাই করছি দুইটা ইকুয়েশন কি, এক্স এর জায়গায় আলফা, ওয়াই এর জায়গায় বিটা বসায় এখান থেকে কে এর ভ্যালু গুলা দেখো এইভাবে লিখছি। 1 নাম্বারকে 2 নাম্বার দিয়ে ভাগ করছি, এক নাম্বারকে 2 নাম্বার দিয়ে ভাগ করে এরকম আসছে, ক্যালকুলেশন করে এটা আসছে। এবার আলফার জায়গায় এক্স, বিটার জায়গায় ওয়াই বসাই দিছি, এটাই হচ্ছে সঞ্চার পথ। এটা একটা অধিবৃত্ত যার উৎকেন্দ্রিকতা 2। ঠিক আছে, ছেদবিন্দু কতগুলো আছে? অসংখ্য ছেদবিন্দু আছে। কে এর এক একটা মানের জন্য এক একটা ছেদবিন্দু পাবা। তো কে এর অসংখ্য মান আছে, নেগেটিভ পজিটিভ পূর্ণ সংখ্যা ভগ্নাংশ অসংখ্য মান আছে। তো কে এর অসংখ্য মানের জন্য অসংখ্য ছেদবিন্দু আছে। ঠিক আছে, মোস্তাকের প্রশ্নগুলো না আরেকটু সুন্দর হইলে ভালো হইতো। ঠিক আছে, মুস্তাকের প্রশ্নগুলো আরেকটু সুন্দর হইলে খুব ভালো হইতো। এখন আরেকটা প্রশ্ন করছে মুস্তাক, কে কই? কে যে এই যে আছে তো ভাই, কে আছে? এই যে কে, এখানে কে আছে, এখানে কে আছে, 1 থেকে 2 ভাগ করে দিয়ে কেটা ভ্যানিশ হয়ে গেছে। ঠিক আছে, বুঝলাম কিন্তু ফিল করতে পারলাম না। তাহমিদ আসো তাহলে আরেকটু ফিল করানোর চেষ্টা করি, আমি একটু ফিল করানোর চেষ্টা করি। ফিল না করলে আসলে অঙ্কের সার্থকতা থাকে না। ঠিক আছে, মুস্তাককে বলবো ভাই একটা একটা রিকোয়েস্ট আছে যে প্রশ্নগুলো আরেকটু সুন্দর করবো, আরেকটু সুন্দর করবো। ঠিক আছে, ওকে। ফিল করতে পারো নাই, তাহলে আসো একটু ফিল করার চেষ্টা করি। মনে করো কে এর একটা ভ্যালুর জন্য, তো ডিস্টার্ব দিচ্ছে, দুইটা ইকুয়েশন তো। আহ 1 সেকেন্ড, আমি এটা একটু, পয়েন্টারটা কাজ করতেছে না ভাই, এটা না কাজ করতেছে না। এটা কি নড়ে গেছে বা কিছু? রণকে অক্ষরপত্র করছো না, অসুবিধা নেই। একজন রাইটারের সবগুলা ম্যাথ ভালো মতো করবা। আমি যে স্পেশাল ম্যাথগুলা বিভিন্ন ক্লাসে করাই এগুলা হচ্ছে নোট করে রাখবা। তাহলে দেখবা যে কনিক চ্যাপ্টারটা নিয়ে তোমার আর কোনো ভয় থাকবে না। বুয়েট ভর্তি পরীক্ষা অ্যাপিয়ার করার সময়, পরীক্ষা শুরু হওয়ার আগ মুহূর্তে তোমার মনে হবে যে বুয়েট ভর্তি পরীক্ষায় অ্যাটলিস্ট তুমি 10 মার্ক হলেও পাবা, সেটা হচ্ছে কনিক থেকে 10 মার্ক তোমার কনফার্ম থাকবে। ঠিক আছে, ওকে। মুস্তাক, আমরা আর প্রশ্ন না করি, তোমার প্রশ্নটা আরো দিন দিন হচ্ছে, আর একটু সুন্দর করব কিভাবে। ঠিক আছে, আমরা হচ্ছে একটু বুঝার চেষ্টা করি। ঠিক আছে, ওকে। দেখো এইখানে ফিল করাই আমি তোমাদেরকে। অঙ্কটার প্রথম কোশ্চেনটা হচ্ছে √3x - y, 3x - y - k = 0। মুস্তাক সবসময় বলে যে ভাই এটা করব কিভাবে, এটা করব কিভাবে। মুস্তাক সবই পারে কিন্তু খালি বারবার বলে এটা কিভাবে করব, এটা কিভাবে করব, কিভাবে বুঝবো। বুঝছো, মুস্তাক মাছ খাওয়ার সময় জিজ্ঞেস করে মাছ যেটা কিভাবে বুঝবো, কাটা কিভাবে ছাড়াবো, ঠিক আছে, চাবাবো কিভাবে, ওরা একটা কি থাকেই। ওকে, এবার আসো √3kx, √3kx + ky -4√3। খুব ভালো করে বুঝবো, হ্যাঁ, ফিল করব। তাহমিদ এবং সবাই একসাথে দেখো তো ফিল করা যায় কিনা। মনে করো কে এর একটা ভ্যালু বসালা, সাপোজ কে এর ভ্যালু 1 বসালা, কে এর ভ্যালু 1 বসালা, দুইটা স্ট্রেট লাইন পাইলা, স্ট্রেট লাইন দুইটা, কে এর ভ্যালু 1 বসালে একটা সরলরেখা পাবা, এখান থেকে একটা সরলরেখা পাবা, দুইটা সরলরেখা পাবা, সরলরেখা দুইটা অবশ্যই ছেদ করবে। যদি ছেদ করে তাহলে একটা ছেদ বিন্দু পাইলা, ধরো ছেদ বিন্দুটা হচ্ছে এইটা, ছেদ বিন্দুটা হচ্ছে এইটা। ঠিক আছে, ছেদ বিন্দুটা হচ্ছে এইটা। এবার কে এর ভ্যালু 2 বসালে একটা ছেদ বিন্দু পাইলা এইটা,
কে এর ভ্যালু 3 বসাইলে একটা ছেদবিন্দু পাইলা এটা, কে এর ভ্যালু 4 বসাইলে একটা ছেদবিন্দু, কে এর ভ্যালু 4.2 বসাইলে এই ছেদবিন্দুটা, কে এর ভ্যালু 4.7 বসাইলে এই ছেদবিন্দুটা। এভাবে কে এর বিভিন্ন মানের জন্য বিভিন্ন সরলরেখার জোড়া পাবা, তাদের মধ্যে ছেদবিন্দুগুলা হচ্ছে এরকম। আবার কে এর ভ্যালু আরেকটা কিছু বসাইলে একটা এরকম ছেদবিন্দু পাইলা, বিভিন্ন ছেদবিন্দু। কে এর এক একটা মানের জন্য, কে এর একটা করে মানের জন্য দুইটা করে সরলরেখা পাবা, সেই দুইটা সরলরেখার ছেদবিন্দুগুলো আমি দেখাচ্ছি, ছেদবিন্দুগুলো। ঠিক আছে, এখন কে এর তো তুমি অসংখ্য মান বসাইতে পারো, তাহলে অসংখ্য ছেদবিন্দু থাকবে, অসংখ্য ছেদবিন্দু থাকবে। এই অসংখ্য ছেদবিন্দুগুলো যদি তুমি জোড়া দাও, তাহলে তুমি একটা অধিবৃত্ত পাবা। এই অধিবৃত্তটার ইকুয়েশনই হচ্ছে এটা। এখন বলো তো ফিল করতে পারছো কিনা? ইজি ম্যাথ ভাই। হ্যাঁ রনক, কারণ তুমি সব ম্যাথ বইয়ের করছো, এই কারণে তোমার কাছে ইজি লাগতেছে। থ্যাংক ইউ। এবার ফিল পাচ্ছ না? মুস্তাক এখন ফিল করছো? মুস্তাক বললো কিভাবে ফিল করবো ভাইয়া, ফিল কি ভাইয়া? ঠিক আছে, সিয়াম হাসান তুমি খুবই ইন্টেলিজেন্ট, তোমার কমেন্ট আমি পড়ছি, জনস্বার্থে আমি কিছু এটা মানে জোরে বললাম না। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ মুস্তাক, সত্যি ফিল করতে পারছে এবার। যে মুস্তাক হচ্ছে সবচেয়ে গুড বয়, ও ঠিকই পারে। দেখো এই ম্যাথটা আসো খুব ভালো করে দেখবা, একটা উপবৃত্তাকার সুড়ঙ্গ পথ, সুড়ঙ্গ পথটা কেমন? অর্ধ উপবৃত্তাকার সুড়ঙ্গ পথ, কেন্দ্রভাগে 15 ফিট উঁচু এবং ভূমিতে 36 ফিট প্রশস্ত, 12 ফিট প্রশস্ত একটা ট্রাকের উচ্চতা সর্বোচ্চ কত হলে সুড়ঙ্গ পথটা অতিক্রম করতে পারবে? ঠিক এরকমই একটা অঙ্ক উপবৃত্তাকার না বলে পরাবৃত্তাকার বলছিলাম, এবং আমি তোমাদেরকে একাডেমিকে করাইছিলাম, মনে আছে? উপবৃত্তের জায়গায় ছিল পরাবৃত্ত, একটা পরাবৃত্তাকার গেট দিয়ে একটা ট্রাক ঢুকবে, ট্রাকের উচ্চতা কত হইলে ট্রাকটা সহজেই এই গেট অতিক্রম করে চলে যাবে, পড়াইছিলাম কিনা? ওই অঙ্কটাই এখানে আসছে, পরাবৃত্তের জায়গায় উপবৃত্ত লিখে বুয়েট ভর্তি পরীক্ষা চলে আসছে। অঙ্কগুলোর মধ্যে কিন্তু মিল আছে। ঠিক আছে, বুঝছি তো আমরা। তো উপবৃত্তটা ধরো হচ্ছে এইরকম, উপবৃত্ত দেখতে কেমন হয়? অর্ধ উপবৃত্তাকার, তাই না? উপবৃত্তটা হচ্ছে এই রকম, এটা হচ্ছে উপবৃত্ত, একদম মাঝ বরাবর উপবৃত্তের অক্ষ বরাবর, এটা ধরলাম এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। ওকে, হ্যাঁ, এখন আসো, কিন্তু এখানে বলছে কি আমাদের সুড়ঙ্গ পথটা হচ্ছে অর্ধ উপবৃত্তাকার, ফুল উপবৃত্ত আঁকছি, ফুল উপবৃত্ত না, এটা কিন্তু অর্ধ উপবৃত্তাকার। তাহলে একটা কাজ করি, আমি এটাকে অর্ধ উপবৃত্ত বানাই দিই, এটাকে অর্ধ উপবৃত্ত বানায় দিই। ঠিক আছে, অর্ধ উপবৃত্ত বানায় দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সুড়ঙ্গ পথটা। দেখো বুঝছি কিনা সবাই এতটুকু? এবার আসো, এই সুড়ঙ্গ পথটা কেন্দ্রভাগে 15 ফিট উঁচু, এই যে কেন্দ্রভাগে এটা হচ্ছে 15 ফিট উঁচু, এইটা হচ্ছে 15 ফিট উঁচু, এবং ভূমিতে 36 ফিট প্রশস্ত, মানে এতটুকু হচ্ছে 36 ফিট, অবশ্যই এতটুকু হবে 18 ফিট, এতটুকু হবে 18 ফিট। ঠিক আছে, এখন দেখো তো ভাই, এই উপবৃত্তটার এর ভ্যালু হচ্ছে 18, এটা কি বুঝো? এই যে এতটুকু এ, এতটুকু টোয়াইস এ, উপবৃত্তের ক্ষেত্রে মনে আছে না, বৃহৎ অক্ষের অর্ধেক এতটুকু, এটা হচ্ছে এ, এতটুকু হচ্ছে টোয়াইস এ, বৃহৎ অক্ষ, এর ভ্যালু 18, বি এর ভ্যালু হচ্ছে 15, ক্ষুদ্রাক্ষের অর্ধেক হচ্ছে 15। উপবৃত্তটার ইকুয়েশন কি হবে? যদি এটাকে তুমি এক্স অক্ষ চিন্তা করো আর এটাকে যদি তুমি ওয়াই অক্ষ চিন্তা করো, তাহলে উপবৃত্তটার ইকুয়েশন হবে এক্স স্কোয়ার বাই 18 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 12 স্কোয়ার ইকুয়ালস টু 1। এটা হচ্ছে আমাদের উপবৃত্তটার ইকুয়েশন। ঠিক আছে, এখন আসো, একটা ট্রাক যদি এর ভিতর দিয়ে যাইতে চায়, তাহলে মাঝ বরাবর গেলেই কিন্তু ট্রাকের উচ্চতাটা সর্বোচ্চ হইতে পারে।
সাইড দিয়ে যত সাইডে যাবে তত তো ট্রাকের হাইট কমতে থাকবে। মাঝ বরাবর যদি তুমি একটা ট্রাক চিন্তা করো, একদম মাঝ বরাবর, ঠিক আছে, একদম মাঝ বরাবর একটা ট্রাক চিন্তা করো, এটা হচ্ছে ট্রাকটা, মাঝ বরাবর হইলেই উচ্চতাটা ট্রাকের সর্বোচ্চ হইতে পারবে, তাই না? একটু 19-20 হইতে পারে আঁকাটা। এটা হচ্ছে ট্রাকের একটা কোণা, এটা হচ্ছে একটা কোণা, এইটা হচ্ছে ট্রাকের একটা চাকা, এটা হচ্ছে ট্রাকের একটা চাকা। ট্রাকটা কিন্তু ওই দিকে যাবে, ওই দিকে, এটা হচ্ছে ব্যাক সাইডটা, ঠিক আছে। চাকাটা না আঁকলেই মনে হয় ভালো হইতো, চাকাটা তো যাই হোক, মনে করি এটা হচ্ছে ট্রাকটা আর কি। হ্যাঁ, এটাই আর একটু বেশি ডিজাইন না করে করে দিই। ওকে, এটাই ট্রাকটা। ট্রাকটা এখন ট্রাকের উচ্চতা যদি h হয়, ট্রাকের উচ্চতা যদি h হয়, ট্রাকটাকে কিন্তু ঠিক মাঝ বরাবর যাইতে হবে। ট্রাকটাকে ঠিক মাঝ বরাবর যাইতে হবে। এই উচ্চতা যদি h হয়, ট্রাকের প্রস্থ বলছে 12 ফিট, ট্রাকের প্রস্থ 12 ফিট, এতটুকু 12 ফিট হলে এতটুকু হচ্ছে তোমার 6 ফিট, আবার এতটুকু তোমার হচ্ছে 6 ফিট। তাহলে এই পয়েন্টটার স্থানাঙ্ক কত হবে? এই পয়েন্টের স্থানাঙ্ক হবে 6,h। 6,h দিয়ে ইকুয়েশনটা স্যাটিসফাইড হবে। 6,h দিয়ে স্যাটিসফাই করলে x এর জায়গায় 6 আর y এর জায়গায় h। এখন এখান থেকে তোমার h এর ভ্যালুটা বের করলেই ট্রাকের উচ্চতা পেয়ে যাবে। সবাইকে আমরা অঙ্কটা বুঝতে পারছি? ফিল করতে পারছি? চাকা আঁকার দরকার নেই, ট্রাক মাইন্ড করবে, আঁকি নেই, চাকা মুছে দিচ্ছে, ঠিক আছে? মানে কি বুঝতে পারছি? ও ভাইয়া, এটা 12 না ভাইয়া, ভুলে এটা 15 হবে, এটা 15 হবে। এত ভুল করি, বয়স হচ্ছে তো। এটা 15 হবে। মুস্তাকের প্রশ্ন শুনে মাথা আমার হ্যাং করে গেছিল, যার কারণে হচ্ছে এই 15-র জায়গায় 12 লিখছে। মুস্তাককে জিজ্ঞেস করছে, ভাইয়া 12 15 কই ভাইয়া, কিভাবে বুঝবো এটা? ঠিক আছে, বুঝছি সবাই? মুস্তাক কেন ভাইয়া, দেখিয়ে দিল কে ভাইয়া? মুস্তাক, আমরা প্রশ্ন না করি, ঠিক আছে, আমরা জাস্ট বুঝার চেষ্টা করি। তোমার প্রশ্ন শুনলে আজকে খুব হাসি লাগতেছে, অনেকদিন বিনোদনের অভাবে আছে। আসো, খুব ভালো করে, খুব ভালো করে আমরা পরের ম্যাথটা বুঝবো। এক্সাম্পল 3, দেখাও যে এই উপবৃত্তের যে কোনো উপকেন্দ্র হতে শীর্ষদ্বয়ের দূরত্বের গুণফল বি স্কোয়ার। একটা উপবৃত্ত যেখানে এ গ্রেটার দেন বি। ভাই মনে আছে উপবৃত্তের এ যদি বি এর থেকে বড় হয় তাহলে উপবৃত্তের শেপ কেমন হয়? উপবৃত্তের এ বি এর থেকে বড় হলে উপবৃত্তের শেপটা হয় এরকম হরাইজন্টাল শেপের। মনে আছে, পড়াইছিলাম না? ওকে, এখন আসো, এই উপবৃত্তটার উপকেন্দ্র দুটার স্থানাঙ্ক বলতে পারবা? দেখি কার কার মনে আছে। মোস্তাক বলো তো ভাইয়া, স্থানাঙ্ক কি হবে উপকেন্দ্র দুইটার? দেখি মোস্তাক বলো দেখি, বাকিরাও বলো, স্থানাঙ্ক কি হবে উপকেন্দ্র দুইটার? বলো ফার্স্ট ফার্স্ট। এইটা হবে, একটা হচ্ছে AE,0 আর এটা হচ্ছে -AE,0। মনে আছে? এগুলো বলার সাথে সাথে কোশ্চেনের আনসার বলে দিতে হবে। দেখছো মুস্তাক সবার আগে আনসার করছে। মুস্তাক আগে নাকি রওনক আগে? আচ্ছা যাই হোক, আনসার করছে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
যারা যারা আনসার করছো খুব ভালো করে দেখো। এবার বলছে কি উপবৃত্তের যে কোনো উপকেন্দ্র হতে শীর্ষদ্বয়ের দূরত্বের গুণফল বি স্কয়ার। শীর্ষ কোনটা? এইটা একটা শীর্ষ আর এইটা একটা শীর্ষ। উপকেন্দ্র দুইটা, এই দুইটার মধ্যে কোন উপকেন্দ্রটা নিয়ে তুমি কাজ করবা? যে কোনো একটা নিয়ে কাজ করবা, যে কোনো একটা নিয়ে কাজ করবা। বলো এটা নিয়ে কাজ করবা না এটা নিয়ে কাজ করবা? ডান দিকেরটা নিয়ে নাকি বাম দিকেরটা নিয়ে? যে কোনো একটা উপকেন্দ্র বাছাই করো, দুইটা উপকেন্দ্র আছে, যে কোনো একটা উপকেন্দ্র তুমি বাছাই করো, ঠিক আছে? তা আমি ডান দিকেরটাই নিলাম। এইটার থেকে, এই উপকেন্দ্রটা থেকে ভালো করে দেখো, এই উপকেন্দ্রটা থেকে এই দূরত্বটা কত? এই শীর্ষের দূরত্বটা কত? এতটুকু দূরত্ব হচ্ছে এ, আর এতটুকু দূরত্ব হচ্ছে এই। এই দূরত্বটা হচ্ছে ভাই এ মাইনাস এই। এতটুকু এ, এতটুকু এই, পুরাটা এতটুকু হচ্ছে এ মাইনাস এই। একইভাবে এইটার থেকে এই শীর্ষটার দূরত্ব কত? এই দূরত্বটা এতটুকু এ, আর এতটুকু হচ্ছে এই, তাহলে এ প্লাস এই। উপকেন্দ্র যে কোনো একটা উপকেন্দ্র থেকে একটা শীর্ষের দূরত্ব এইটা, আর একটা শীর্ষের দূরত্ব হচ্ছে এইটা। যে কোনো একটা উপকেন্দ্র থেকে শীর্ষদ্বয়ের দূরত্ব একটা হচ্ছে এ মাইনাস এই, আর একটা হচ্ছে এ প্লাস এই। এটা হচ্ছে শীর্ষদ্বয়ের দূরত্ব, দূরত্বের গুণফল। এখন খুব ভালো করে দেখো এটা সমান কি লেখা যায়? এটা সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ই স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ই স্কোয়ার মানে হচ্ছে 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এখন আসো এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কাটাকাটি করলে বি স্কোয়ার। দেখো তো বুঝছি কিনা আমরা সবাই? দেখো তো, অপরটা হবে এ প্লাস এই। এই যে সুন্দর একটা প্রশ্ন বা সুন্দর একটা কমেন্ট, এরকম কমেন্ট এক্সপেক্ট করি, ঠিক আছে? যে একটা এ মাইনাস এই, তাহলে আরেকটা আমি বলার আগেই মুস্তাক বলে ফেলছে এ প্লাস এই। ভেরি গুড, এরকম কমেন্ট করো, সুন্দর সুন্দর কমেন্ট। অসহায়ত্ব প্রকাশ করবেন, ঠিক আছে? দেখো বুঝছি কিনা, সবাইকে বুঝতে পারছি অঙ্কটা? ওকে, এই অঙ্কটা টি একটি পরিবর্তনশীল প্যারামিটার হলে দেখাও যে এক্স ইকুয়ালস টু এত, ওয়াই ইকুয়ালস টু এত দ্বারা অধিবৃত্ত সূচিত হয়। ওকে, দেখো এক্স ইকুয়ালস টু কি দেওয়া আছে? এক্স ইকুয়ালস টু দেওয়া আছে a বাই 2 টি প্লাস 1 বাই টি, এক্স এর ভ্যালু। আর ওয়াই এর ভ্যালু দেওয়া আছে বি বাই 2 টি মাইনাস 1 বাই টি, বা এটা যদি এই পাশে নিয়ে আসো, এক্স বাই এ ইকুয়ালস টু 1 বাই 2 টি প্লাস 1 বাই টি, বা y by b equals to 1 by 2 t minus 1 by t, ঠিক আছে? এখন আসো, এই দুইটা কি বলছে? অধিবৃত্ত সূচিত করে। তাহলে এই দুইটা স্কোয়ার করে আমরা যদি বিয়োগ করে দিই, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু এইটা স্কোয়ার, এইটা স্কোয়ার মানে 1/4, এইটা স্কোয়ার মাইনাস এইটা স্কোয়ার। এখানে 1/4 এইটা স্কোয়ার, 1/4 এটা স্কোয়ার, 1/4 কমন যাবে, কমন গেলে ভিতরে থাকবে টি প্লাস 1 বাই টি হোল স্কোয়ার মাইনাস টি মাইনাস 1 বাই টি হোল স্কোয়ার। এখন আসো 1/4 এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে 4ab, 4t 1 বাই টি, টি টি কাটা 4 কাটা থাকতেছে হচ্ছে 1। দেখো এটা একটা অধিবৃত্ত না? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এটা একটা অধিবৃত্ত কিনা?
কিয়াম হাসান, আগে ম্যাথ করলে কি বুয়েটে 10 পাবো? কথাটার অর্থ আসলে আমি বুঝি নাই। আগে ম্যাথ করলে বুয়েটে 10 পাবো মানে? বুঝছি, সবাই একটু ক্লিয়ার লিখে জানা দাও বুঝছি কিনা। সবাই বুঝছিলাম? এইটা এক্সাম্পল 5 দেখো কি বলছে, প্রশ্নটা একবার পড়ো তো। পারমাণবিক কুলিং টাওয়ারের ক্রস সেকশনটি এত হাইপারবোলার আকারে থাকে। টাওয়ারটা 150 মিটার লম্বা, টাওয়ারের শীর্ষ থেকে আচ্ছা আগে একটু এটুকুই করি আগে। পারমাণবিক কুলিং টাওয়ারের ক্রস সেকশনটা এত হাইপারবোলার আকারে থাকে। এইটা হচ্ছে একটা হাইপারবোলা। আগে দেখো, এই যে অধিবৃত্তটা, এটা হচ্ছে একটা পারমাণবিক চুল্লির টাওয়ারটা আর কি, কুলিং টাওয়ারটা। কুলিং টাওয়ারটা ধরো যে এখানে একটা মুখ আছে, এখানে একটা মুখ আছে, এটা তো 3D আর কি, 3D, হ্যাঁ। বাট ক্রস সেকশনটা এরকম, প্রস্থচ্ছেদটা এরকম, জিনিসটা কিন্তু 3D, হ্যাঁ, এরকম 3D, বাট প্রস্থচ্ছেদটা হচ্ছে এই জায়গাটা আর এই জায়গাটা মিলে একটা অধিবৃত্ত, যেটার ইকুয়েশন হচ্ছে এটা। ঠিক আছে, ওকে। এখন খেয়াল করো, এই মাস বরাবর আমি ধরলাম এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর এই বরাবর এটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস। তবে এক্স অ্যাক্সিসটা আমি একটু উপরের দিকে দিলাম। কেন উপরের দিকে দিলাম? কারণ এখানে বলা আছে যে টাওয়ারটা 150 মিটার লম্বা, টাওয়ারটার শীর্ষ থেকে হাইপারবোলার কেন্দ্রের দূরত্ব, শীর্ষ থেকে হাইপারবোলার কেন্দ্রের দূরত্ব ধরলাম এটা হচ্ছে অধিবৃত্তটার কেন্দ্র। শীর্ষ থেকে কেন্দ্রের দূরত্ব ভূমি থেকে কেন্দ্রের দূরত্বের অর্ধেক। এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটার অর্ধেক এটা বলা আছে, এটা হচ্ছে অধিবৃত্তটার কেন্দ্র। ঠিক আছে, তাহলে ভাই পুরাটা হচ্ছে 150 মিটার, পুরাটা 150 মিটার হইলে এটা 50 আর এটা হচ্ছে 150। ঠিক আছে, ছবিটা কি বুঝছি আমরা? আমাদের বের করতে হবে এই দুইটা মুখের ব্যাসার্ধ। হাইপারবোলার কেন্দ্রের দূরত্ব, টাওয়ারের শীর্ষ ভূমির ব্যাসার্ধ নির্ণয় করো, শীর্ষের ব্যাসার্ধ আর ভূমির ব্যাসার্ধ আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের বের করতে হবে এই ব্যাসার্ধটা, এই ব্যাসার্ধটা ধরলাম, এই ব্যাসার্ধটা হচ্ছে এ আর এই ব্যাসার্ধটা হচ্ছে বি। এ আর বি আমাদের বের করতে হবে। ও নিচেরটা 100 হবে, সরি, নিচেরটা 100 হবে। ঠিক আছে, বুঝছি কি আমরা সবাই? এখন আসো, এই পয়েন্টটার স্থানাঙ্ক কত হবে? কেউ একজন বলতে পারবা এই পয়েন্টটার স্থানাঙ্ক কত? দেখো এতটুকু এ, ভূমি ওয়াই অক্ষ থেকে, এটা তো ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ থেকে এ পরিমাণ ডানে আছে, তাই এটা হচ্ছে ভূমি এ। এক্স অক্ষ থেকে 50 ঘর উপরে আছে, তাহলে এটা হচ্ছে কোটি হচ্ছে 50। আবার দেখো, এই পয়েন্টটার স্থানাঙ্ক যদি বের করি, এই পয়েন্টটা ওয়াই অক্ষ থেকে বি পরিমাণ ডানে আছে, তাহলে ভুজ হচ্ছে বি। আর এক্স অক্ষ থেকে 100 ঘর নিচে আছে, তাহলে -100, যেহেতু 100 ঘর নিচে আছে। ওকে, এখন আমাদের অধিবৃত্তটা কি? অধিবৃত্তটা হচ্ছে x²/30² -y²/44² হচ্ছে 1। এখন অধিবৃত্তটা যদি a,50, a,50, দেখো a,50 যে বিন্দুটা, এই বিন্দুটা কিন্তু অধিবৃত্তের উপরের একটা বিন্দু। এই যে অধিবৃত্তের উপরের একটা বিন্দু a,50, এই বিন্দুটা দিয়ে কিন্তু ইকুয়েশনটা স্যাটিসফাই হবে। ঠিক আছে, এক্স এর জায়গায় a, ওয়াই এর জায়গায় 50,
বলো এখান থেকে ক্যালকুলেট করলে তোমরা এর ভ্যালু পাবা না, আর এর যে ভ্যালু সেটাই তো ভাইয়া শীর্ষের ব্যাসার্ধ। আবার দেখো B-100 এটাও কিন্তু অধিবৃত্তের উপরস্থ একটা বিন্দু, B-100, তাহলে B-100 দিয়েও কিন্তু এটা স্যাটিসফাইড হবে। এক্স এর জায়গায় বি, এটার জায়গায় ওয়াই এর জায়গায় হচ্ছে -100। এখান থেকে ক্যালকুলেট করলে তোমরা বি এর ভ্যালুটা পাবো। টাওয়ারের শীর্ষের ব্যাসার্ধ এটা, ভূমির ব্যাসার্ধ এটা, ঠিক আছে। সো কারা কারা অঙ্কটা খুব ভালো করে বুঝছো, ক্লিয়ারলি বুঝছো, তারা আমাকে ক্লিয়ার লিখে কনফার্ম করে দাও, ঠিক আছে। কনিক কেমন লাগছে? কনিক করতে গত ক্লাসে 7টা ম্যাথ করছি, আজকে সোফার 5টা ম্যাথ করে ফেলছি, তো ওভারঅল কনিক করতে আমাদের কেমন লাগছে? আমরা কি বুঝতেছি কনিক? কোন দুইটা অংশ নিয়ে একটা অধিবৃত্ত তৈরি হয়েছে? মোস্ট পুরো অঙ্কটা আমি পড়ে শেষ করে ফেলছি, এখন যদি তুমি এই প্রশ্নটা করো তাহলে আমার জন্য আসলে একটু বিব্রতকর। এই যে এই অংশটা আর এই অংশটা হচ্ছে অধিবৃত্ত, ঠিক আছে। এই অংশটা আর এই অংশটা হচ্ছে অধিবৃত্ত। অনিন্দ, বোর্ড কোশ্চেন ইজি লাগে অনেক সময়, স্পেশাল টাইপ কোশ্চেনে যে বেঁধে যাই। স্পেশাল টাইপ কোশ্চেনে বাঁধবা কেন? তোমাকে যতগুলো স্পেশাল টাইপ কোশ্চেন আমি করাইছি, এত স্পেশাল টাইপ কোশ্চেন এইচএসসি লেভেলে খুব কম স্টুডেন্ট করে, বুঝছো? পাতবা না তুমি। আমার যে স্পেশাল ক্লাসগুলা, ওই ক্লাসের ম্যাথগুলা খাতার মধ্যে নোট করে রাখবে, আর মাঝে মাঝে একবার করে রিভিশন দিবা, প্রতি 2 সপ্তাহে একদিন করে রিভিশন দিবা, দেখবা যে স্পেশাল ম্যাথও আটকা, মানে এর বাইরে স্পেশাল ম্যাথই নাই। তো ভূমির আর কত? ভূমির আর হচ্ছে এই যে বি এর ভ্যালুটা, বি এর ভ্যালুটা এই যে এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি, এই যে B, -100 বসাই দিছি এখানে, এক্স এর জায়গায় বি, ওয়াই এর জায়গায় -100, বি চলে আসছে। এটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ, এটা শীর্ষের ব্যাসার্ধ। বুঝছি কিনা? সিয়াম, বুঝতে পারছি। যদি বুঝে থাকি আজকে তোমাদের কাছে নতুন জিনিস পড়াবো, যেটা আমি সচরাচর পড়াই না, অনেক আগে পড়াইতাম, অনেক আগে, খুব ভালো ব্যাচ হলে, তুখুর ব্যাচ হলে তখন পড়াইতাম, আদারওয়াইজ আমি এটা পড়াই না, ঠিক আছে। শিখবা নতুন জিনিসটার নাম হচ্ছে অ্যাক্সিস রোটেশন। অ্যাক্সিস রোটেশন, দেখো অ্যাক্সিস রোটেশন কি। টপিকটার নাম কি বললাম? অ্যাক্সিস রোটেশন। অ্যাক্সিস রোটেশন, ঠিক আছে।
দেখো এটা কিন্তু একবারেই বুঝতে হবে, বারবার রিপিট করা যাবে না, একবারেই বুঝবো। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো এইখানে একটা বিন্দু আছে, বিন্দুটার নাম হচ্ছে পি অফ এক্স কমা ওয়াই। তার মানে বিন্দুটা, খেয়াল করো এটা মানে কি, এটা মানে হচ্ছে তুমি যদি এখান থেকে এই বিন্দুটা থেকে এক্স অ্যাক্সিসের উপরে একটা লম্ব আঁকো, এটা হচ্ছে বিন্দুটা, এতটুকু ডিস্টেন্স হচ্ছে তোমার এক্স, আর এতটুকু ডিস্টেন্স হচ্ছে তোমার ওয়াই, তাই না? এখন যে এই অ্যাক্সিসটা দেখতেছো, অক্ষরেখাটা দেখতেছো, অক্ষরেখাটা যদি আমি একটু ঘুরাই দিই, অক্ষরেখাটা যদি আমি থিটা অ্যাঙ্গেলে ঘুরাই দিই অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে, ঘড়ির কাঁটার বিপরীতে যদি থিটা অ্যাঙ্গেলে আমি ঘুরাই দিই অক্ষর, তাহলে কি হবে? তাহলে কি হবে খেয়াল করো, এই এক্স অ্যাক্সিসটাকে আমি ঘুরাই দিলাম, জাস্ট রোটেট করলাম, হ্যাঁ জাস্ট ঘুরানো মানে হচ্ছে রোটেট করা, আমি রোটেট করলাম, কতখানি রোট করলাম, 45, সরি থেটা, থেটা অ্যাঙ্গেলে রোটেট করে দিলাম। দেখো এক্স অ্যাক্সিসটাকে আমি কি করছি, থেটা অ্যাঙ্গেলে রোটেট করছি। ভাই এক্স অ্যাক্সিসটাকে যদি রোটেট করি থেটা অ্যাঙ্গেলে, তাহলে ওয়াই অ্যাক্সিসও কিন্তু থেটা অ্যাঙ্গেলে ঘুরে যাবে, ওয়াই অ্যাক্সিসটাও কিন্তু থেটা অ্যাঙ্গেলেই ঘুরে যাবে, অন্য কোনো অ্যাঙ্গেলে কিন্তু ঘুরবে না ভাই, ঠিক আছে? তাহলে ভাইয়া দেখো ছবিটা বুঝি কিনা, আমি যদি এক্স অ্যাক্সিসটাকে থেটা অ্যাঙ্গেলে ঘুরাই, ওয়াই অ্যাক্সিসটাও থেটা অ্যাঙ্গেলেই ঘুরে গেছে। দেখো তো এই ছবিটাকে আমরা বুঝছি, এতটুকু বুঝছি, বলো এতটুকু বুঝছি কিনা। ভালো করে দেখবা, নতুন যে অক্ষটা সেইটার নাম দিলাম x1 আর y1, x1 আর y1 নতুন অক্ষটার নাম দিলাম। তাহলে এই গ্রিন কালারের যেটা দেখতেছো এটা হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল স্থানাঙ্ক ব্যবস্থা, যেটা আমরা এতকাল দেখে অভ্যস্ত। আর এই স্থানাঙ্কটাকে যদি আমি, গ্রাফটাকে যদি আমি থিটা অ্যাঙ্গেলে ঘুরাই, তাহলে ব্লু কালারের গ্রাফটা আমরা পাই। এখন নতুন যে অক্ষ দেখতেছো, এই যে নীল কালারের যে অক্ষটা, নতুন অক্ষের সাপেক্ষে এই পি বিন্দুটা স্থানাঙ্ক কি এক্স ওয়াই থাকবে নাকি চেঞ্জ হবে? নতুন অক্ষের সাপেক্ষে, নতুন অক্ষের সাপেক্ষে পি বিন্দু স্থানাঙ্ক কি এক্স ওয়াই থাকবে নাকি চেঞ্জ হবে? বলো তো ভাই। নতুন অক্ষের সাপেক্ষে, এই নীল কালারের অক্ষের সাপেক্ষে এই পি বিন্দু স্থানাঙ্ক কিন্তু এক্স ওয়াই থাকবে না, এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ধরলাম নতুন অক্ষের সাপেক্ষে এটার স্থানাঙ্ক হইল তোমার x1 y1, বিন্দুটা পি আছে, খালি স্থানাঙ্কটা হয়ে গেছে x1 y1। ওকে, এখন দেখো তাহলে নতুন অক্ষের সাপেক্ষে, নতুন অক্ষটা কিন্তু আমি ব্লু কালারে রাখছি, আমি যদি এখান থেকে একটা লম্ব আঁকি, এই এই পি বিন্দু থেকে আমি যদি নতুন অক্ষের এক্স অক্ষের উপরে যদি আমি লম্ব আঁকি, তাহলে এই লম্বটা, এই লম্বটা মানে কি, এই লম্বটা মানে হচ্ছে এক্স অক্ষ থেকে, এই নতুন এক্স অক্ষ থেকে পি বিন্দুটার উচ্চতা, দ্যাট মিনস হচ্ছে y1, এটা মানে হচ্ছে y1, ঠিক আছে? আর এটা তো মূল বিন্দু ও, ও থেকে এই দূরত্বটা হচ্ছে ভাইয়া x1, এটা x1 এটা y1। দেখো চিত্রটা আমরা সুপার ক্লিয়ার কিনা, চিত্রটা যদি ক্লিয়ার হও তারপরে যা করতে যাচ্ছি সেটা খুবই ইজিলি বুঝে যাবো আমরা, চিত্রটাকে ক্লিয়ার কিনা। এতটুকু y1 আর এতটুকু হচ্ছে x1, এতটুকু x1।
ঠিক আছে? দেখো বুঝছি কিনা। রেসপন্স করতে হবে তো ভাই, তোমরা না বললে আমি কিভাবে বুঝবো যে বুঝছি কিনা? এখানে আটকালে পরেরটা কোথাও বুঝবা না, অঙ্কে অ্যাপ্লাই করতে পারবে না। আমি আরেকবার এক্সপ্লেন করে দিতে হলে সেটাও বল। বুঝতে পারছো? আমি আরেকবার এক্সপ্লেন করে দিই। ট্র্যাডিশনালি গ্রাফটা থাকে এরকম, এটা হচ্ছে পি বিন্দু, স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই। তাহলে এক্স অক্ষ থেকে উচ্চতা হচ্ছে ওয়াই, ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে এক্স। এটা এক্স, এটা ওয়াই। এটা হচ্ছে পি বিন্দু, এক্স কমা ওয়াই। এখন বিন্দুটা এখানেই আছে, বিন্দুটা এখানেই আছে, কিন্তু গ্রাফটা গ্রাফটা আমি ঘুরাই দিছি। গ্রাফটা আমি ঘুরাই ফেলছি। ঠিক আছে, এটা হয়ে গেছে নতুন এক্স ওয়ান, এটা হচ্ছে ওয়াই ওয়ান। এখন এই পি বিন্দুটাই এই নতুন অক্ষের সাপেক্ষে স্থানাঙ্ক কিন্তু এক্স ওয়াই থাকবে না, নতুন অক্ষের সাপেক্ষে এটা স্থানাঙ্ক ধরলাম আমি এক্স ওয়ান ওয়াই ওয়ান। তাহলে ভাইয়া এই পি বিন্দু থেকে নতুন অক্ষের উপরে লম্ব আঁকলাম, এতটুকু হচ্ছে ওয়াই ওয়ান আর এতটুকু হচ্ছে এক্স ওয়ান। ঠিক আছে, বিন্দুটা কিন্তু এই জায়গায় আছে। এই অক্ষটার সাপেক্ষে বিন্দুটার স্থানাঙ্ক একরকম, আবার এই একই বিন্দুর এই অক্ষের সাপেক্ষে স্থানাঙ্ক হচ্ছে আরেক রকম। এটাই হচ্ছে মেইন কথা। এখন দেখো এই ও বিন্দু আর পি বিন্দু যোগ করলাম, ও বিন্দু পি বিন্দু যোগ করলাম। ঠিক আছে, এই যে সংযোগকারী রেখাটা দেখতেছো, ও বিন্দু আর পি বিন্দুর সংযোগকারী রেখাটা, এই রেখাটা এই নতুন এক্স অক্ষের সাথে ধরলাম আমি আলফা কোণ তৈরি করছে। নতুন এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করছে? আলফা কোণ। এখন দেখো তো এই এক্স ইকুয়ালস টু, আমি এই যে তোমরা ভেক্টর পড়ছো না, ভেক্টরের উপাংশ পড়ছো, এক্স ইকুয়ালস টু লেখা যায় না ওপি কস আলফা প্লাস থেটা। এক্স ইকুয়ালস টু ওপি কস আলফা প্লাস থেটা। এই লাইনটা বুঝছি, কস আলফা প্লাস থেটা। আবার তুমি ওয়াই ইকুয়ালস টু লিখতে পারো, এই যে ওয়াই ইকুয়ালস টু, এই যে ওয়াই, ওয়াই ইকুয়ালস টু ওপি সাইন আলফা প্লাস থেটা। ওয়াই ইকুয়ালস টু ওপি সাইন আলফা প্লাস থেটা। দেখো এই দুইটা লাইন কি আমরা বুঝছি? যদি বুঝে থাকি, এখান থেকে আমি পরের লাইন লিখতে পারি cos a প্লাস বি। cos a প্লাস বির ফর্মুলা হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b। cos a cos b মাইনাস sin a sin b। এখান থেকে পরের লাইন লেখা যায় ওপি cos আলফা cos থেটা মাইনাস ওপি sin আলফা sin থেটা। ঠিক আছে, এখন দেখো ওপি cos আলফা, ওপি cos আলফা মানে আসলে কি? ওপি ওপি cos আলফা, এটা মানে চিত্রের কোনটা দেখি সবার আগে কে বলতে পারে? এই ওপি cos আলফা এটা মানে চিত্র থেকে কোন অংশটা? ওপি cos আলফা, চিত্র থেকে ওপি cos আলফার ভ্যালু কত? চিত্রে আসলে আঁকা আছে, ওপি cos আলফার ভ্যালু চিত্রে আঁকা আছে। ওপি cos আলফার ভ্যালু চিত্র থেকে বল কত? তাহমিদ থ্যাংক ইউ। এক্স ওয়ান, এই যে এক্স ওয়ান, ওপি cos আলফা মানে চিত্রের এক্স ওয়ান, চিত্রের এক্স ওয়ান। এক্স ওয়ান cos আলফা মাইনাস, ভাই এটা আলফা হবে, সাইন আলফা সাইন থেটা। ওপি সাইন আলফা, ওপি সাইন আলফা দেখো, ওপি সাইন আলফা এই ভ্যালুটা চিত্র থেকে কত? ওপি সাইন আলফার ভ্যালু, ওপি সাইন আলফার ভ্যালু চিত্র থেকে কত? ওপি সাইন আলফার ভ্যালু চিত্র থেকে ওয়াই ওয়ান।
তা আমি সবার আগে আনসার করছে, থ্যাংক ইউ। এখান থেকে আমরা পাচ্ছি x ইকুয়ালস টু x1 cos আলফা, cos আলফা না ভাই, এটা থেটা হবে, স্লিপ অফ পেন হয়ে গেছে, x1 cos থেটা মাইনাস y1 sin থেটা, তাই না? এবার আসো এইখান থেকে দেখো ওপি সাইন এ প্লাস বি এর সূত্র কি? সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি, ওপি দিয়ে গুণ করলে ওপি সাইন আলফা কস থেটা প্লাস ওপি কজ আলফা সাইন থেটা। দেখো তো ভাইয়া, ওপি সাইন আলফার ভ্যালু কত? ওপি সাইন আলফার ভ্যালু চিত্র থেকে, ওপি সাইন আলফা মানে হচ্ছে y1, মানে হচ্ছে y1 cos থেটা প্লাস প্লাস ওপি cos আলফা মানে হচ্ছে x1 সাইন থেটা। এটা কার ভ্যালু? এটা হচ্ছে y এর ভ্যালু। এখান থেকে আমরা কি পাইলাম? এখান থেকে আমরা পাইলাম হচ্ছে x এর ভ্যালু x1 cos থেটা মাইনাস y1 সাইন থেটা, এটা হচ্ছে x এর ভ্যালু। আর y এর ভ্যালু হচ্ছে x1 সাইন থেটা প্লাস y1 cos থেটা। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? ঠিক আছে, দেখো খুব ভালো করে আমরা কিন্তু এইখানে এক্সটাকে সবগুলাকে এক পাশে যদি নিতাম তাহলে এটাকে লিখতে পারতাম যে মাইনাস এক্স, কি লিখতে পারতাম? মাইনাস এক্স ইকুয়ালস টু জিরো। সবগুলোকে যদি এক সাইডে রাখি মাইনাস ওয়াই ইকুয়ালস টু জিরো লিখতে পারি। তো এই লাইনটা বুঝছো কিনা? এক্সটাকে আমি এই পাশে নিয়ে গেলাম, ওয়াইটাকে এই পাশে নিয়ে গেলাম, এইভাবে দুইটা লাইন লিখো, বুঝছো? আমার টার্গেট হচ্ছে এইখান থেকে x1 সমান সামথিং আকারে লেখা, y1 সমান সামথিং আকারে লেখা, মানে এই দুইটা ইকুয়েশন থেকে x1 আর y1 এর ভ্যালু আমি বের করব এই দুইটা সমীকরণ থেকে। দুইটা সমীকরণ, দুইটা আননোন, x1 আর y1, দুইটা সমীকরণ, দুইটা আননোন, দুইটা সমীকরণ সমাধান করলেই আননোন দুইটার ভ্যালু বের হয়ে আসে। হ্যাঁ, খুব ভালো করে খেয়াল করো, যদি তোমাকে বলা হয় যে এক্স অক্ষ 30 ডিগ্রি কোণে শিফট করছে, এক্স অক্ষ 30 ডিগ্রি কোণে রোটেট করছে, তাহলে কস থেটা সাইন থেটা মানে কস 30 সাইন 30 এই দুইটা কিন্তু ভাইয়া কনস্ট্যান্ট। কস 30 সাইন 30 কিন্তু কনস্ট্যান্ট। এবং যদি আগে থেকে বিন্দুটা স্থানাঙ্ক বলা থাকে যে পুরাতন অক্ষের সাপেক্ষে একটা বিন্দু স্থানাঙ্ক সামথিং 5,4, তাহলে এক্স এর ভ্যালু 5, ওয়াই এর ভ্যালু 4, এই দুইটাও কিন্তু কনস্ট্যান্ট। নতুন অক্ষের সাপেক্ষে কি হবে? x1 y1, এই দুইটা ভ্যালু আমরা বের করব। ঠিক আছে, এই দুইটা ভ্যালু x1 আর y1 এর ভ্যালু বের করব। দুইটা সমীকরণ, দুইটা আননোন। তো মনে রাখো দুইটা সমীকরণ থেকে দুইটা আননোন বের করার অনেকগুলো প্রসেস আছে, প্রতিস্থাপন, অপনয়ন, বজ্রগুণন, ম্যাট্রিক্সের সাহায্যে, নির্ণায়কের সাহায্যে অনেকভাবে বের করা যায়। সবগুলোই তোমরা শিখছো। নির্ণায়কের সাহায্যে তো আমি শিখাইছি, আমি শিখাইনি, এইচএসসি 26-এ শিখাইছি। এনিওয়ে, তো ওকে, বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে করা যায়। তা আমি এটা বজ্রগুণ পদ্ধতিতে করব। বজ্রগুণ পদ্ধতি কি তোমাদের মনে আছে? মনে না থাকলে আগে বল। বজ্রগুণ পদ্ধতি তোমাদের মনে আছে কিনা? দেখো আমি একটু মনে করাই দিই বজ্রগুণ পদ্ধতিটা, একটু মনে করাই দিই।
বজ্রগুণ পদ্ধতিটা ছিল এরকম, ধরো a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0, এটা একটা ইকুয়েশন। a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0, এইটা একটা ইকুয়েশন। তাহলে তুমি এখানে লিখতা x ডিভাইডেড বাই x, এটা কেটে ঢেকে দিতা b1c2 মাইনাস b2c1 ইকুয়ালস টু, এবার মাইনাস ওয়াই, প্রথমটা প্লাস এক্স পরেরটা মাইনাস ওয়াই। এবার ওয়াই এর কলামটা ঢেকে দিব a1c2 মাইনাস a2c1 ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই, এবার এইটা ঢেকে দিব লাস্টেরটা a1b2 বিয়োগ a2b1, a1b2 বিয়োগ a2b1। ঠিক আছে, মনে করাই দিলাম। এখন আসো এইটাতে আমি সেই বজ্রগুণের টেকনিকটা অ্যাপ্লাই করবো। এটা তো বজ্রগুণের টেকনিকটা আমি মনে করা দিয়েছি। দেখো এখানে x1 y1 আর 1, প্রথমে লিখবো x1, কালারটা চেঞ্জ করে নিই, x1 ডিভাইডেড বাই x1 এর কলাম ঢেকে দিলাম মাইনাস সাইন থেটা ইন্টু মাইনাস ওয়াই, মাইনাস সাইন থেটা ইন্টু মাইনাস ওয়াই মানে হচ্ছে ওয়াই সাইন থেটা মাইনাস এক্স কস থেটা, মাইনাস এক্স ইন্টু কস থেটা, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এক্স কস থেটা ইকুয়ালস টু মাইনাস ওয়াই। এবার মাঝখানের কলামটা ঢেকে দিব মাইনাস এক্স ইন্টু সাইন থেটা, সরি, মাঝখানের কলামটা ঢেকে দিব কস থেটা ইন্টু মাইনাস ওয়াই, মানে হচ্ছে মাইনাস ওয়াই কস থেটা, তারপর মাইনাস এক্স ইন্টু সাইন থেটা, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এক্স সাইন থেটা ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই লাস্টের কলামটা ঢেকে দিব কস থেটা ইন্টু কস থেটা, মানে কজ স্কোয়ার থেটা মাইনাস সাইন থেটা ইন্টু সাইন থেটা মাইনাস সাইন স্কোয়ার থেটা, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে সাইন স্কোয়ার থেটা, আর কজ স্কোয়ার থেটা প্লাস সাইন স্কোয়ার থেটার এটা ভ্যালু 1 বাই 1 মানে হচ্ছে 1। এখান থেকে x1 বাই এটা ইকুয়ালস টু 1 পাচ্ছ, তাহলে x1 ইকুয়ালস টু হবে যে এক্স কস থেটা প্লাস ওয়াই সাইন থেটা। আবার দেখো ওইটা y1, এটা y1, ভুলে y লিখছিলাম, এটা y1, এটা তো 1, তাহলে এটা এই পাশে চলে গেলে মাইনাস y1 এর ভ্যালু হবে হচ্ছে মাইনাস y1 এর ভ্যালু হবে হচ্ছে এক্স সাইন থেটা মাইনাস ওয়াই কস থেটা, এটা হচ্ছে মাইনাস y1 এর ভ্যালু। প্লাস y1 এর ভ্যালু কি হবে? প্লাস y1 এর ভ্যালু একটা মাইনাস দিয়ে গুণ করলে প্লাস y1 হয়ে যাবে এইটা, তাহলে y1 এর ভ্যালু হচ্ছে এটা। শেষ, আমরা যেটা পড়তে চাইছিলাম পড়া হয়ে গেল। এখন অ্যাপ্লাই করলে দেখবে একটা জাদুকরি রেজাল্ট। এইটা আমরা একটা ফর্মুলা হিসেবে মনে রাখবো। এই বক্সটা আমি একদম ডিটেলস প্রুফ দেখাই দিলাম, এত ডিটেলসে আমি আগে কখনো পড়াইনি এই টপিকটা নর্মালি আমরা পড়াই না কেন? কারণ হচ্ছে এই ফর্মুলাটা ছাড়াও ম্যাথ করা যায়, তবে এই ফর্মুলাটা জানা থাকলে ম্যাথ, অনেক বড় ম্যাথ আছে, অল্প সময়ে করা যায়। ঠিক আছে, এটাকে বলে অ্যাক্সিস রোটেশনের ফর্মুলা। মুস্তাক, তোমার প্রশ্নটা আমি বুঝতে পারছি, বাট তোমার যে কোশ্চেনটা করছো এটা ফিজিক্স টিচারের কাছে বুঝে নিতে হবে, বুঝছো? এক প্রশ্ন বারবার করতেছো,
ক্লাস শেষে তুমি ভিডিওটা এই অংশটা আবার দেখে নিও, ঠিক আছে? এইটা, এই বক্সটা, এই বক্স পর্যন্ত কারা কারা ক্লিয়ারলি বুঝছো তারা তারা একটু জানান দাও। তোমাদের অনেকেই আসো ভাই সারাদিনই পড়ালেখা করো, সারাদিনই পড়ো, হ্যাঁ এটা তো ভালো, বাট টু মাচ অফ এনিথিং ইজ নট গুড। কোনো কিছুই খুব বেশি মানে খুব টু মাচ হয়ে যাওয়াটা আসলে ভালো না। সারাদিন পড়ো না ভাইয়া, মাঝে মাঝে রেস্টও নিও, রেস্টও নিও, মাঝে মাঝে একটু পেপার টেপার পড়ো। হ্যাঁ যদি খেলাধুলা একটু সময় পাওয়া যায় না আসলে তোমাদের লেভেলে, এইচএসসি দিবা সামনে, তোমাদের তো সময় নেই, বাট এগুলোরও দরকার আছে মানসিক বিকাশের জন্য। যদি সারাদিন পড়ো না তাহলে দেখবা যে অনেক সহজ জিনিস তুমি বুঝতেছো না, যেটা তুমি হয়তো ফার্স্ট ইয়ারে খুব ইজিলি বুঝে গেছিলে এখন বুঝতেছো না। সারাদিন পড়ার মধ্যে থাকলে মাথা অনেক সময় হ্যাং করে। কম্পিউটার যখন সারাদিন সচল থাকে, এই বোর্ডটা যখন সারাক্ষণ অনেকক্ষণ ধরে রান করে তখন এক সময় যে হ্যাং করে। মাঝে মাঝে গ্যাপের দরকার, বুঝছো? এই জিনিসটা আমরা একটু মুখস্থ রাখবো। x1 ইকুয়ালস টু এক্স কস থেটা প্লাস ওয়াই সাইন থেটা, y1 ইকুয়ালস টু মাইনাস এক্স সাইন থেটা প্লাস ওয়াই কস থেটা। এই দুইটা কিন্তু একটা আরেকটার উপরে লম্ব, কারণ এই দুইটা ঢালের গুণফল হবে -1, কারণ এক্স অক্ষ ওয়াই অক্ষ একটা আরেকটার উপরে লম্ব। দেখো লম্ব রেখার সমীকরণের সাথে কিন্তু মিল আছে, তো এইটা আমরা মুখস্থ রাখবো, এই ফর্মুলাটা। এখন অঙ্কটা পড়ো, অঙ্কটা পড়ো তো। এমন একটা অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার আর অক্ষ এত রেখা, আর অক্ষ হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স রেখা, আর অক্ষ হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স রেখা, উৎকেন্দ্রিকতা √2 এবং আর অক্ষের দৈর্ঘ্য 20 একক, এবং কেন্দ্র মূল বিন্দুতে। অধিবৃত্তটার কেন্দ্র হচ্ছে মূল বিন্দুতে, অধিবৃত্তটা হচ্ছে এরকম, উৎকেন্দ্রিকতা হচ্ছে √2, আর অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 20 একক। আর অক্ষ মানে যে এতটুকু, এতটুকু টোয়াইসে, মনে আছে? আর অক্ষের দৈর্ঘ্য টোয়াইসে, আর অক্ষের দৈর্ঘ্য মানে টোয়াইসে ইকুয়ালস টু 20 একক, এ ইকুয়ালস টু হচ্ছে 10। এখন উৎকেন্দ্রিকতা √2, আমরা তোমাদের উৎকেন্দ্রিকতা √2 হইলে অধিবৃত্তটাকে বলে আয়তাকার অধিবৃত্ত, মনে আছে? উৎকেন্দ্রিকতা যখন √2 হয় তখন অধিবৃত্তটাকে বলে আয়তাকার অধিবৃত্ত। আর আয়তাকার অধিবৃত্তের ক্ষেত্রে বি আর এ এই দুইটা ভ্যালু সমান হয়। ই ইকুয়ালস টু √2 হইলে আয়তাকার অধিবৃত্ত হয়, সেক্ষেত্রে এ আর বি সমান হয়, অতএব বি ইকুয়ালস টু হবে 10, এর ভ্যালু 10, বি এর ভ্যালু 10। ওকে, এখন খুব ভালো করে খেয়াল কর, এইটুকু বুঝছো কিনা সেটা বলো, এইটুকু বুঝছো কিনা সেটা বলো। এটুকু যদি বুঝো, এখন তোমাদের একটা জিনিস বুঝাবো। অ্যাকচুয়ালি আমাদের এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ, এই যে পরাবৃত্তটা, সরি অধিবৃত্তটা, না অ্যাকচুয়ালি এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ, এই যে আমাদের অধিবৃত্তটা, আমি যদি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে অ্যান্টি ক্লকওয়াইজ 45 ডিগ্রি কোণে ঘুরাই দিই, এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে যদি 45 ডিগ্রি কোণে ঘুরাই দিই, তাহলে দেখো কি ঘটনা ঘটে। তাহলে দেখো, দেখো এইটাকে ধরলাম আমি এক্স অক্ষ, নতুন এক্স অক্ষ, এটাকে ধরলাম আমি নতুন ওয়াই অক্ষ, আর এটাকে ঘুরাই দিচ্ছি কিন্তু আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, ঠিক আছে? আগে ছিল এটা এরকম, এটা ছিল এরকম, ঠিক আছে? এটাকে আমরা ঘুরাই দিছি এখন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। দেখো এটা কি বুঝছি ছবিটা? পুরাতন এক্স অক্ষটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিছি। পুরাতন এক্স অক্ষটাকে বা ট্র্যাডিশনাল এক্স অক্ষটাকে, স্থানাঙ্কের এক্স অক্ষকে যখন 45 ডিগ্রি কোণে ঘুরানো হয়, তখন আমরা যে এই ফর্মুলাটা, এই ফর্মুলাটা জানি, তাই তো? এখানে একটা কথা আছে, কথা হচ্ছে এইটা যদি এক্স অক্ষ হয়, নতুন এক্স অক্ষ, এটা যদি নতুন ওয়াই অক্ষ হয়,
এই নতুন অক্ষের সাপেক্ষে এই অধিবৃত্তটা কি বাঁকাতেরা নাকি সোজা? নতুন অক্ষের সাপেক্ষে এই অধিবৃত্তটা কি বাঁকাতেরা নাকি সোজা? নতুন অক্ষের সাপেক্ষে, নতুন অক্ষের সাপেক্ষে আমাদের অধিবৃত্তটা কি সোজা নাকি বাঁকাতেরা? সোজা নাকি বাঁকাতেরা বলো? নতুন অক্ষের সাপেক্ষে সোজা, নতুন অক্ষের সাপেক্ষে সোজা, তাই না? নতুন অক্ষের সাপেক্ষে সোজা। নতুন অক্ষের সাপেক্ষে যদি সোজা হয় অধিবৃত্তটা, তাহলে নতুন অক্ষের সাপেক্ষে অধিবৃত্তটার ইকুয়েশন হবে x1 স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস y1 স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়ালস টু 1। এটা হবে নতুন অক্ষের সাপেক্ষে অধিবৃত্তটার ইকুয়েশন। নতুন অক্ষের সাপেক্ষে ইকুয়েশনটা হবে এরকম। এখন দেখো এই x1 এর ভ্যালু তুমি জানো, x1 এর ভ্যালু হচ্ছে x cos থিটা প্লাস y sin থিটা, এখানে থিটা হচ্ছে 45। x1 এর জায়গায় আমি লিখব x cos 45 প্লাস y sin 45 স্কোয়ার বাই a স্কোয়ার, এর ভ্যালু তো 10, মাইনাস y1 এর ভ্যালুও তুমি জানো, y1 এর ভ্যালু হচ্ছে মাইনাস x sin থিটা প্লাস y cos থিটা, মাইনাস x sin থিটা প্লাস y cos থিটা। b এর ভ্যালুও তো 10। এখন এটা মানে হচ্ছে x বাই রুট টু y বাই রুট টু, x বাই রুট টু প্লাস y বাই রুট টু হোল স্কোয়ার মাইনাস y বাই রুট টু মাইনাস x বাই রুট টু, স্কোয়ার আছে, স্কোয়ার ইকুয়াল 10 স্কোয়ারটা এই পাশে নিয়ে আসি, ইকুয়ালস টু 10 স্কোয়ার। এখন ভাঙাও, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার মানে কি 4ab না? এটা মানে তো 4ab, 4x বাই রুট টু y বাই রুট টু ইকুয়ালস টু 100। a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার মানে 4ab, এটা রুট টু ইন্টু রুট টু মানে 2, 4/2 মানে হচ্ছে 2, xy ইকুয়ালস টু 50। এইটাই হচ্ছে আমার ইকুয়েশনটা, xy ইকুয়ালস টু 50। ভাইয়া এখানে কিন্তু xy ইকুয়ালস টু 50, এটা হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল অক্ষের সাপেক্ষে সমীকরণটা, মানে পুরাতন x অক্ষ y অক্ষের সাপেক্ষে সমীকরণটা হচ্ছে xy ইকুয়ালস টু 50। সেটাই আনসার। আমি 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 আমার কাছে মনে হচ্ছে অনেকেই তোমরা ক্লিয়ারলি বুঝো নাই, আমি আবার বুঝাই দিব। তার আগে বলো তারপরেও কে কে বুঝছো? বুঝার কথা না, প্রথমবার একটু কঠিন লাগার কথা, আমি একটু সহজ করে দিব, সমস্যা নেই। তারপরেও কে কে বুঝছো, ফিল করছো কে কে? মুস্তাক সবার আগে বলছে সম্পূর্ণ বুঝছো, থ্যাংক ইউ মুস্তাক। আর কে কে বুঝছো? না বুঝলে বলো, সমস্যা নেই, আমি হইলেই আরেকবার বুঝাইতে বলতাম। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করেছে, হ্যাঁ ভাইয়া দেখো এটা y ইকুয়ালস টু x রেখা না, এটা তো y ইকুয়ালস টু x রেখা, y ইকুয়ালস টু x রেখার ঢাল কত? 1 না, মানে x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণে আছে। 45 ডিগ্রি কোণটা কি আপনি ধরে নিয়েছেন ভাইয়া? আমার ধরে নেওয়ার সামর্থ্য আছে ভাইয়া, আমি ধরে নিব কেন? এই যে দেখো y ইকুয়ালস টু x রেখা, এটা হচ্ছে y ইকুয়ালস টু x রেখা, y ইকুয়ালস টু x রেখাটা x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ করে থাকে, ঠিক আছে? এখন সবাইকে বললে দিই অঙ্কটা, এই অঙ্কটা, এই সূত্রটা রোটেশনের ফর্মুলা না জানলে অঙ্কটা করা যায়। অঙ্কটা কিভাবে করা যায়? ওই যে আমি শিখাইছিলাম না তোমাদের বাঁকাতেরা অধিবৃত্ত বের করার ফর্মুলা শিখাইছিলাম তো কেন্দ্র 0 0-তে, তাহলে এটা কি হবে? সবকিছু শিখাইছিলাম এগুলা, মনে করে দেখো। আবার এটাও শিখাইছিলাম যে দুইটা উপকেন্দ্রের স্থানাঙ্ক যদি জানা থাকে অধিবৃত্তের ক্ষেত্রে এসপি মাইনাস এস প্রাইম পি ইকুয়ালস টু টুয়াইসে হয়। তো তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্কটা হচ্ছে এই অঙ্কটা, এই অঙ্কটা তোমরা ট্র্যাডিশনাল নিয়মে করবা, মানে যেই নিয়মগুলো তোমাদের একাডেমিকে আমি শিখাইছি
ওই নিয়মে করবা। এই বাঁকাতেরা অতিবৃত্ত বুঝাই যাচ্ছে, অতিবৃত্তটা আর অক্ষ হচ্ছে y cos to x। তো y cos to x যদি হয়, উৎকেন্দ্রিকতা √2 হয়, এর ভ্যালু আর অক্ষ 20 একক দেওয়া আছে। আমি বলে দিই, উপকেন্দ্র দুইটা স্থানাঙ্ক বের করবা আগে। উপকেন্দ্র দুইটা স্থানাঙ্ক বের করা যাবে। উপকেন্দ্র দুইটা স্থানাঙ্ক যদি তুমি বের করতে পারো, তাহলে ওই যে অধিবৃত্তের উপরস্থ কোনো বিন্দু থেকে উপকেন্দ্রিক দূরত্ব দুইটার বিয়োগফল হচ্ছে আর অক্ষের দৈর্ঘ্যের সমান, SP মাইনাস S প্রাইম P ইকুয়ালস টু টুয়াইস A। এই যে ফর্মুলাটা শিখাইছিলাম অধিবৃত্তের ক্লাসে, মনে আছে ফর্মুলাটা? এইটা দিয়েই তোমরা এই অঙ্কটা করতে পারবা। এটা দিয়ে অঙ্কটা করতে পারবে, রেজাল্ট একই আসবে। তোমাকে প্রথমে উপকেন্দ্র দুইটা বের করে নিতে হবে। সিয়াম বলো, আগের নিয়মে পারবা কিনা, একাডেমিকের নিয়মে পারবা কিনা? কে কে একাডেমিকের নিয়মে ট্রাই করতে পারবা? আচ্ছা, একটা কাজ করি, তোমাদেরকে আমি একটা ব্রেক দিই, 10 মিনিট একটা ব্রেক দিই। এই 10 মিনিটের ব্রেকে তোমরা হচ্ছে এই অঙ্কটা একাডেমিকের নিয়মে ট্রাই করো। 10 মিনিট পরে এসে অঙ্কটা আমি আরেকবার বুঝাই দিব, এবং সিমিলার টাইপের আরো দুইটা অঙ্ক রাখছি আমি, ওই দুইটা অঙ্ক বুঝাই দিব। টোটাল 3টা অঙ্ক যদি তুমি বুঝতে পারো, তাহলে দেখবা এই সূত্রটার একটা জাদু আছে। এটা হচ্ছে খুব সহজ অঙ্ক করা যায়। সূত্রগুলো তো এমনি শেখানো হয় না, একাডেমিকের নিয়মে করলেও সহজেই হবে, বাট এটা আরো সহজে করা যায়। আমি আরেকবার বুঝাই দিব। দেখো, আমি এই অঙ্কটা রাখছি, এটা গতদিন পড়াইছিলাম, মনে আছে? গত ক্লাসে জাস্ট 1 সপ্তাহ আগে যে ক্লাসটা করাইছিলাম, তার প্রথম অঙ্কটা ছিল এটা। একই অঙ্ক আমি আবার রাখছি আজকের ক্লাসে, কারণ গতদিন করাইছিলাম আমি একাডেমিকের ফর্মুলা ইউজ করে, আজকের ক্লাসে করাবো আমি রোটেশন ইউজ করে। দুইটা কম্পেয়ার করে দেখবা কোনটা ইজি লাগে। তো আমি একটা ব্রেক দিয়ে যাই, কারণ অনেকক্ষণ কথা বলতে বলতে আমারও মুখ ব্যথা করতেছে। 10 মিনিট একটা ব্রেক দিলাম, 10 মিনিট পরে আসতেছি, তোমরাও চলে আসো, ঠিক আছে? আমরা ক্লাসটা আবার শুরু করব। নতুন নিয়মে এইচএসসি তে ম্যাথ করার কোনো দরকার নেই, এইচএসসি তে ম্যাথ করবা হচ্ছে সম্পূর্ণ একাডেমিকের নিয়ম, ঠিক আছে সিয়াম?
ওকে, ব্রেকের পর চলে আসছি। তোমরা আসছো কিনা বলে দিও। এই ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x পরাবৃত্ত আসি কি? ব্রেকের পর কি সবাই চলে আসছে কিনা একটু জানাই দিও। ওকে, দেখো এই পরাবৃত্তটাকে আমি যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই, পরাবৃত্তটা তো ছিল এরকম, এটাকে যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই তাহলে পরাবৃত্তটা হয়ে যাবে এরকম, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। ওকে, তাহলে পরাবৃত্তের অক্ষরেখাটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। পরাবৃত্তের অক্ষরেখাটা তখন আগে ছিল এক্স অক্ষ আর এখন হবে ওয়াই ইকুয়ালস টু এক্স রেখাটা হয়ে যাবে। ঠিক আছে, তাই না? এখন আসো খুব ভালো করে, এটা ছিল এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এখন এই পরাবৃত্তটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইলে পরাবৃত্তটা হচ্ছে এটা। ক্লিয়ার? এখন ভাইয়া এই যে পরাবৃত্তের অক্ষরেখা, এটাকেই যদি আমি নতুন এক্স অক্ষ ধরি, এটা যদি নতুন এক্স অক্ষ হয় তাহলে এটা হচ্ছে নতুন ওয়াই অক্ষ, এটা হচ্ছে তাহলে নতুন ওয়াই অক্ষ। যদি এটা নতুন এক্স অক্ষ হয়, এটা নতুন ওয়াই অক্ষ, তাহলে দেখো মূল অক্ষটা কিন্তু 45 ডিগ্রি ঘুরে গেছে। মূল অক্ষটা 45 ডিগ্রি ঘুরে গেছে অ্যান্টি ক্লকওয়াইজ। সিয়ামের উদ্দেশ্যে একটা কোশ্চেন, এই যে সাদা কালারের পরাবৃত্তটা দেখতেছো, এটা নতুন অক্ষের সাপেক্ষে সোজা পরাবৃত্ত নাকি বাঁকাতেরা পরাবৃত্ত? সাদা কালারের যে পরাবৃত্তটা দেখতেছো, এটা নতুন অক্ষের সাপেক্ষে সোজা পরাবৃত্ত নাকি বাঁকাতেরা পরাবৃত্ত? নতুন অক্ষের সাপেক্ষে। ফার্স্ট দেখি কি আগে বলতে পারে। নতুন অক্ষের সাপেক্ষে এই সাদা পরাবৃত্তটা কি সোজা নাকি? সবার আগে বলছে মুস্তাক। থ্যাংক ইউ, ভেরি গুড। তাহলে মুস্তাকই বলো সোজা পরাবৃত্ত। সোজা পরাবৃত্তটা নতুন অক্ষের সাপেক্ষে এই সোজা পরাবৃত্তটার ইকুয়েশন কি হবে? নতুন অক্ষের সাপেক্ষে, নতুন অক্ষের সাপেক্ষে এই সোজা পরাবৃত্তটার ইকুয়েশন কি হবে বলো? নতুন অক্ষের সাপেক্ষে এই সোজা পরাবৃত্তটার ইকুয়েশন কি হবে? তাহমিদ হোসেন, আমি বলবো না, বলো ভাই, সমস্যা নেই, তুমি এটা বলো। নতুন অক্ষের সাপেক্ষে এই যে নতুন অক্ষটা, খুব ভালো করে ঘাটটা একটু ঘুরায় দেখো, ঘাটটা একটু ঘুরায় দেখো তো, নতুন অক্ষের সাপেক্ষে এই সোজা পরাবৃত্তটার ইকুয়েশন কি হবে দেখিস। এটা কে বলতে পারে? কারণ এইটা বলতে পারলে অঙ্ক শেষ, এক লাইনের অঙ্ক। নতুন পরাবৃত্ত, নতুন অক্ষের সাপেক্ষে সোজা না, এক্স ওয়াই ইকুয়ালস টু কে, এক্স ওয়াই থাকে হচ্ছে বাঁকাতারা পরাবৃত্তে, নতুন অক্ষের সাপেক্ষে তো এটা বাঁকাতারা না, নতুন অক্ষের সাপেক্ষে এটা তো সোজা, তুমিই তো বলছো মুস্তাক। ঠিক আছে, নতুন অক্ষের সাপেক্ষে এইটা হচ্ছে সোজা পরাবৃত্ত, সোজা পরাবৃত্তে কোনো এক্স ওয়াই থাকে না। নতুন অক্ষের সাপেক্ষে এই পরাবৃত্তটার ইকুয়েশন হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x, তবে এটা তো নতুন অক্ষের সাপেক্ষে, তাই নতুন অক্ষের সাপেক্ষে হলে x1 y1, y1 স্কোয়ার ইকুয়ালস টু 4x1। ঠিক আছে, এটা হচ্ছে নতুন অক্ষের সাপেক্ষে এই পরাবৃত্তটা, নতুন অক্ষের সাপেক্ষে পরাবৃত্তটা। এটা লিখে দিই, হ্যাঁ লিখে দিই, এর পরীক্ষা লিখতে পারো চাইলে, সমস্যা নেই। নতুন অক্ষের সাপেক্ষে, নতুন অক্ষের সাপেক্ষে পরাবৃত্তটার সমীকরণ, দেখো এই লাইনটা কি বুঝছি? নতুন অক্ষের সাপেক্ষে এটা হচ্ছে পরাবৃত্তটার সমীকরণ। এখন এইটাকে আমরা পুরাতন অক্ষের সাপেক্ষে কনভার্ট করে ফেলবো। তো পুরাতন অক্ষের সাপেক্ষে কনভার্ট করতে গেলে y1 এর জায়গায় আমরা কি লিখবো? y1 এর জায়গায় আমরা লিখবো এই যে y1 এর জায়গায় আমরা লিখবো এই যে মাইনাস এক্স সাইন থেটা প্লাস ওয়াই কস থেটা, মাইনাস এক্স সাইন থেটা প্লাস ওয়াই কস থেটা। এখানে থেটার ভ্যালু 45। তোমরা বলবো ভাই 45 কই পাইছেন? আপনি কি ধরে নিছেন এই যে 45? ঠিক আছে, মাইনাস এক্স সাইন থেটা প্লাস ওয়াই কস থেটা হচ্ছে y1 এর ভ্যালু, 4 ইন্টু x1। x1 এর ভ্যালু কি? x1 এর ভ্যালু হচ্ছে x cos থেটা প্লাস y sin থেটা, x cos থেটা প্লাস y sin থেটা।
শেষ শেষ এবং শেষ। এটা হচ্ছে y/√2 cos 45 এর ভ্যালু 1/√2 sin 45 এর ভ্যালু 1/√2, এটা হচ্ছে x/√2, এই দুইটার উপরে স্কোয়ার ইকুয়ালস টু 4 x/√2 প্লাস y/√2। ঠিক আছে, ওকে। এখন তুমি কি করতে পারো, এবার তুমি ইয়া করো, এটাকে ভাঙাও। x²/2 প্লাস y²/2 মাইনাস 2xy মাইনাস হচ্ছে xy ইকুয়ালস টু, এটা হচ্ছে 2x প্লাস 2y, না না বলিনি, ইকুয়ালস টু হচ্ছে 2√2x প্লাস 2√2y। সবকিছুকে এক সাইডে 2 দিয়ে যদি গুণ করো, 2x² প্লাস 2 দিয়ে গুণ করলে এটা হবে x² প্লাস y², 2 দিয়ে গুণ করতেছি, x² প্লাস y² মাইনাস 2xy, এগুলোকে এই পাশে নিয়ে আসি, মাইনাস 4√2x মাইনাস 4√2y ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে আমার ইকুয়েশন। দেখো গতদিন যে অঙ্কটা আমরা করছিলাম একই আনসার আসছিল কিনা, গতদিন যে অঙ্কটা করছিলাম একই আনসার আসছিল নাকি অন্য কিছু আসছিল? ঠিক আছে, কি বলছো সিয়াম? একই বোর্ডে y1 লিখে স্কোয়ার দিতে পারি না, আমি ঠিক প্রশ্নটা বুঝি নাই সিয়ামের প্রশ্নটা। এই যে ইকুয়েশনটা, এটা কোন অক্ষের সাপেক্ষে? এটা কিন্তু পুরাতন অক্ষের সাপেক্ষে, মানে আদি অক্ষের সাপেক্ষে, মূল অক্ষের সাপেক্ষে। এটাকে কি বলবো, মূল অক্ষ, তাই না? আর এটা হচ্ছে নতুন অক্ষ, আগেরটা হচ্ছে, এটা হচ্ছে মূল অক্ষের সাপেক্ষে, মূল অক্ষের সাপেক্ষে। দেখো এই অঙ্কটাই কিন্তু গতদিন আমরা এক্সাম্পল 1-এ করছিলাম, তো উপকেন্দ্র বের করছিলাম, মনে আছে? ওইভাবেও করা যায়, এইভাবে করা যায়, একই আনসার আসবে। এবার দেখো তো এই অঙ্কটা খুব ভালো করে, এটা ছবি আঁকতে পারবা? এটা টান দিয়ে ছবি আঁকো তো, মনের খাতায় ছবি এঁকে ফেলো তো। একটা উপকেন্দ্র 1 1 আর একটা উপকেন্দ্র -1 হইলে একটা অতিবৃত্তের সমীকরণ বের করো যার উৎকেন্দ্রিকতা 2। মনের খাতায় এঁকে ফেলো ছবি। দেখো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এখন একটা উপকেন্দ্র 1 1, একটা হচ্ছে -1 এই যে একটা উপকেন্দ্র, এইটা একটা উপকেন্দ্র, বুঝছো? এই দুইটার সংযোগকারী রেখাটার ইকুয়েশনটা কি হবে, বুঝতে পারতেছো কি? এই দুইটার সংযোগকারী রেখার ইকুয়েশন কি হবে, এটা কি বোঝা যাচ্ছে? এই যে সংযোগকারী রেখাটা, এই পয়েন্টটা হচ্ছে 1 1 পয়েন্ট, এটা একটা উপকেন্দ্র। এটা হচ্ছে -1 পয়েন্ট, এটা হচ্ছে আরেকটা উপকেন্দ্র। তাহলে এইটা হচ্ছে অধিবৃত্তটা, অধিবৃত্তটা। এই রেখাটার কি, এই রেখাটার ইকুয়েশন যে y ইকুয়ালস টু x, এটা কি বুঝো? এই রেখাটার ইকুয়েশন যে y ইকুয়ালস টু x, আর অক্ষটার ইকুয়েশন y ইকুয়ালস টু x, বুঝা গেছে? ওকে, এখন ভালো করে দেখো, এইটার এইটা এই ডিস্টেন্সটা হচ্ছে টোয়াইস এ, আর এই ডিস্টেন্সটা হচ্ছে টোয়াইস এই, টোয়াইস এই উপকেন্দ্র দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে টোয়াইস এই ডিস্টেন্সটা কি, এটা যদি এস হয়, এটা যদি এস প্রাইম হয়, এস প্রাইম, এস প্রাইম ইকুয়ালস টু হচ্ছে টোয়াইস এ ই। ঠিক আছে, আর এস প্রাইম মানে কি, এই দুইটা বিন্দুর দূরত্ব। দূরত্বের ফর্মুলা অনুসারে √1 + 1 হোল স্কোয়ার প্লাস 1 + 1 হোল স্কোয়ার, ভুজের পার্থক্যের বর্গ যোগ কোটির পার্থক্যের বর্গ, টোয়াইস এ ই এর ভ্যালু কত, উৎকেন্দ্রিকতা হচ্ছে 2। এটা কত আছে, 2 স্কোয়ার 4 4 8, √8 মানে হচ্ছে 2√2 ইকুয়ালস টু হচ্ছে 4a। এর ভ্যালু আসবে হচ্ছে এর ভ্যালু কত আসবে, 2√2/4 1/√2, তাই না?
এর ভ্যালু 1/√2। আবার দেখো ই স্কোয়ার সমান অধিবৃত্তের ক্ষেত্রে 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, ঠিক আছে। E2 স্কোয়ার ইকুয়ালস টু 1 প্লাস বি স্কোয়ার বাই 1/√2 স্কোয়ার। দেখো তো এখান থেকে বি এর ভ্যালু কত আসে? এখানে বি এর ভ্যালু কত আসে দেখো তো। আচ্ছা, এখান থেকে বি স্কোয়ারের ভ্যালু আসবে 3/2। বি স্কোয়ার হইলেই আমার চলবে। বি স্কোয়ারের ভ্যালু, এর ভ্যালু তো 1/√2, তাহলে এ স্কোয়ারের ভ্যালু হচ্ছে হাফ। ঠিক আছে, বি স্কোয়ার আর এ স্কোয়ারের ভ্যালু বের করে রাখলাম। দেখো কি করলাম, আমরা এখান থেকে এ স্কোয়ার বের করছি, এখান থেকে বি স্কোয়ার বের করছি। এইবার খুব ভালো করে সবাই একসাথে খেয়াল করি। এই যে মূল এক্স অক্ষ, মূল ওয়াই অক্ষ, এই অক্ষটাকে যদি আমি 45 ডিগ্রি কোণে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাই দিই, এক্স অক্ষকে যদি 45 ডিগ্রি কোণে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাই দিই, তাহলে এটা হয়ে যাবে নতুন এক্স অক্ষ। ওয়াই অক্ষ কিন্তু 45 ডিগ্রি কোণে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে যাবে একই সাথে। ওয়াই অক্ষ 45 ডিগ্রি কোণে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে যাবে, ঠিক আছে। এটাও 45 ডিগ্রি কোণে ঘুরে যাবে, এটা হচ্ছে নতুন ওয়াই অক্ষ। এবার দেখো এই হলুদ কালারের যে রেখাটা, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, নতুন অক্ষ। এই নতুন অক্ষের সাপেক্ষে এই অধিবৃত্তটা কি সোজা নাকি বাঁকা? নতুন অক্ষের সাপেক্ষে অধিবৃত্তটা কি সোজা নাকি বাঁকা? বলো। নতুন অক্ষের সাপেক্ষে অধিবৃত্তটা সোজা নাকি বাঁকা? সবাই। সোজা যদি হয় তাহলে নতুন অক্ষের সাপেক্ষে অধিবৃত্তটার ইকুয়েশন কি হবে? সোজা যদি হয় তাহলে নতুন অক্ষের সাপেক্ষে অধিবৃত্তের ইকুয়েশনটা কি হবে? নতুন অক্ষের সাপেক্ষে অধিবৃত্তের ইকুয়েশন কি হবে? নতুন অক্ষের সাপেক্ষে নতুন অক্ষের সাপেক্ষে ইকুয়েশনটা কি হবে? ইকুয়েশনটা বলো নতুন অক্ষের সাপেক্ষে। হ্যাঁ, নতুন অক্ষের সাপেক্ষে হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। কিন্তু নতুন অক্ষের সাপেক্ষে যে, এই কারণে x1 y1। নতুন অক্ষকে আমি x1 y1 দিয়ে দেখাইছি, পুরাতন অক্ষকে xy দিয়ে দেখাইছি, ঠিক আছে। তাহলে নতুন অক্ষ যেহেতু x1 y1। এখন বলো তো ভাইয়া, এই এর ভ্যালু জানো? এ স্কোয়ারের ভ্যালু হচ্ছে হাফ। এ স্কোয়ারের ভ্যালু হচ্ছে হাফ। এই বি স্কোয়ারের ভ্যালু হচ্ছে 3/2 ইকুয়ালস টু 1। আর এই x1 এর উপরে আছে স্কোয়ার, এই y1 এর উপরে আছে স্কোয়ার। x1 এর জায়গায় আমি কি লিখবো? x1 এর জায়গায় লিখবো আমি এই যে ফর্মুলা দিছি, x cos থিটা প্লাস y sin থিটা। x1 এর জায়গায় লিখবো x cos 45 প্লাস y sin 45। আর এইটা হচ্ছে y1 এর জায়গায় লিখবো মাইনাস x sin থিটা প্লাস y cos থিটা, মাইনাস x sin 45 প্লাস y cos 45। ক্যালকুলেশন করলে আনসার চলে আসবে, সিম্পলিফাই করলে আনসার চলে। তো এই অঙ্কটা, বাকিটা পারবা না? বলো বাকিটা পারবা কিনা? এই অঙ্কটা পুরাটা মিলাবা। মিলানোর পর তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি। হোমওয়ার্কটা হচ্ছে এই অঙ্কটাই তোমরা একাডেমিকের নিয়মে করবে, এই রোটেশনের ফর্মুলা ইউজ না করে একাডেমিকের নিয়মে করবা সেম অঙ্কটাই। বুঝছি কারা কারা হোমওয়ার্কটা কারা কারা করে সাবমিট করবো, কারা কারা করে সাবমিট করবা সেটা আমাকে বলো। এটা হচ্ছে প্রি ইঞ্জিনিয়ারিং, যে কোনো ভাবে সাবমিট করলেই হয়েছে। তোমাদের HSC 25 এর যে গ্রুপটা আছে ওইখানে সাবমিট করতে পারো। প্রি ইঞ্জিনিয়ারিং এর যদি কোনো গ্রুপ থেকে থাকে
ওইখানে সাবমিট করতে পারো, এলজিপি এর কোনো গ্রুপ থাকলে ওইখানে সাবমিট করো, আমাকে ট্যাগ করে দিও। কে কে করবা দেখি, নামগুলা দেখি। এইখানে দেখো আমরা অ্যাক্সিস রোটেশনের 3টা ম্যাথ করছি, এক্সাম্পল 6, এক্সাম্পল 7, এক্সাম্পল 8। এই 3টা ম্যাথই তোমরা একাডেমিকের নিয়ম অনুসারে করবা, 3টা ম্যাথই। এটা হচ্ছে হোমওয়ার্ক। 3টা ম্যাথের মধ্যে একটা তো আমি গতদিন একাডেমিকের নিয়মে করেই দিছি, ঠিক আছে? তাহলে এই ফর্মুলাটা একটু মনে রাখতে হবে, এই ফর্মুলাটা x1 y1 একদম প্রুফ সহ দেখাই দিলাম, একদম প্রুফ সহ। এত ডিটেইলে কেউ দেখায় না, আমি কাউকে বুঝাইতে দেখিনি এত ডিটেইলে, ঠিক আছে? একদম বজ্রগুণ টজ্রগুণ করে বুঝাই দিছি। ওকে, আজকের ক্লাসের টপিকগুলো আমরা কারা কারা ঠিকঠাক বুঝছি? আশা করি অ্যাক্সিস রোটেশনটা এখন তোমাদের সহজ হয়ে গেছে। একাডেমিকেরটা বোরিং না ভাই, একাডেমিকেরটা বোরিং না, একাডেমিকেরটা অনেক মজার আছে। কারণ গতদিন যে এই ম্যাথটা এক্সাম্পল 8টা আমি করাইছিলাম, বোরিং লাগছিল? লাগেনি। একাডেমিকেরটাও বোরিং না, একাডেমিকেরটাও মজা। বাট এই রোটেশনের ফর্মুলা বোর্ড এক্সামে করো না, করার দরকার নেই। বোর্ড এক্সামে এমন কোনো ম্যাথও আসবে না যেখানে তোমার রোটেশন ইউজ করতে হবে। তোমার লেভেল বোর্ড এক্সামের অনেক উপরে উঠে গেছে, তুমি টেরও পাওনি। বোর্ড এক্সামে এরকম ম্যাথ আসবে না যেটার জন্য তোমার রোটেশন ইউজ করতে হবে। তারপরেও যদি আসে বাই চান্স, তাহলে তোমরা একাডেমিকের নিয়মে করো, ঠিক আছে? বোর্ডের থেকে তোমার লেভেল, তোমাদের লেভেল, তোমরা যারা আমার ক্লাসে আসছো এখন 6-7 জন, এদের লেভেল অনেক উপরে উঠে গেছে। এই জন্য আমি বলি ভাই, ম্যাথ নিয়ে তুমি আসলে মানে ম্যাথে এ প্লাস পাওয়ার জন্য তুমি ছোটাছুটি করতে পারো, এ প্লাস পাওয়া তোমার টার্গেট হতে পারে। আবার উল্টাটা হইতে পারে যে ম্যাথই টার্গেট করছে, এ প্লাসটা তোমাকে দিবে, বুঝছো? উল্টাটা হইতে পারে। তো উল্টাটা হইলে খুবই ভালো, যে ম্যাথ বসে আছে এ প্লাস নিয়ে, যে কখন আসবে সিয়াম, কখন মুস্তাক আসবে, এ প্লাসটা তাকে দিবে, এটা হলে সবচেয়ে ভালো হয়, ঠিক আছে? লক্ষ্য অর্জন করার জন্য সবাই ছুটে, এমন যদি হইতো ভাই লক্ষ্যটাই আমাকে অর্জন করার জন্য ছুটতেছে, তাহলে ভালো হতো না? অ্যাকচুয়ালি কিন্তু তাই ঘটে। বুয়েট বসে থাকে অধীর আগ্রহে যে বাংলাদেশের বেস্ট স্টুডেন্টগুলো তার কাছে আসবে, এই অপেক্ষা নিয়ে বুয়েট বসে থাকে। এই যে বাংলাদেশের বেস্ট স্টুডেন্টগুলো বুয়েটে যায়, এটা বুয়েটের সৌভাগ্য, বুঝছো? তোমরা ভাবতেছো উল্টাটা, স্টুডেন্টরা বুয়েটে যাবে এটা তাদের স্বপ্ন। বাট অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে বুয়েটের স্বপ্ন যে বাংলাদেশের বেস্ট স্টুডেন্টগুলো ছেকে ছেকে তার কাছে আসুক। বেস্ট স্টুডেন্টগুলো সবাই যদি বুয়েটে না যেয়ে অন্য কোনো ইউনিভার্সিটিতে যাইতো, তাহলে সেই ইউনিভার্সিটিটাই বেস্ট হিসেবে ট্রিট হইতো। বুয়েট ইজ বেস্ট অনলি ফর ইটস স্টুডেন্টস। বুয়েট কেন এত বুয়েট নিয়ে মাতামাতি হয়? কারণ বুয়েটের স্টুডেন্টদের কারণে, নট ফর বুয়েট। আমার যেটা মনে হয় আর কি, আমার যেটা রিয়ালাইজ, বুঝছো? তো নিজেকে এমন ভাবে তৈরি করো যাতে যাতে অন্যের কাছে যেটা স্বপ্ন, আহ, সেই স্বপ্নের স্বপ্ন হচ্ছে তুমি, ঠিক আছে? অনেকের কাছে বুয়েট ড্রিম, বাট বুয়েটের কাছে যাতে তুমি ড্রিম হও। বুয়েট যাতে স্বপ্ন দেখে যে এই স্টুডেন্টটা কখন আমার কাছে আসবে, ঠিক আছে? তো কনিক, এটাই শেষ ক্লাস ছিল ভাই, বিশ্বাস করো। কনিক তোমাকে আর কেউ পড়াতে মানে পড়ানোর মতো আর কিছু নাই। তোমার সব কনিক, যত ধরনের কনিক আছে, হ্যাঁ, সোজা সাপটা বাঁকাতেরা কনিক আমরা দুইভাবে একাডেমিকের নিয়মে সমাধান করছি। তারপরে হচ্ছে আমরা অ্যাক্সিস রোটেশন দিয়ে দেখছি। যত রকমের, যত ভাবে পেঁচানো যায়, বুঝছো? ওকে, তোমাদের প্রি ইঞ্জিনিয়ারিং ক্লাস চলতেছে, তো এটা খুবই ভালো যে তোমরা এই অপরচুনিটিটা কাজে লাগাচ্ছ। তো এইচএসসি পরীক্ষার মাঝখানে মানে দেওয়ার আগেই তোমরা ইঞ্জিনিয়ারিং পড়াশোনার সাথে নিজেদের অভ্যস্ত করায় নিচ্ছ। এর ফলে হবে কি, এইচএসসি যে টপিকগুলো, হ্যাঁ, এইচএসসি যে টপিকগুলো, এই টপিকগুলো আস্তে আস্তে তোমার কাছে আরো ইজি লাগবে। এখন তুমি কনিকের ম্যাথ দেখো বইয়ের, আরো ইজি হয়ে যাবে। তুমি রোটেশন শিখে ফেলছো, তাহলে নর্মাল ম্যাথ তো সহজ লাগবে। এটা তো মানে রকেট সায়েন্স না, তাই না ব্যাপারটা? ওকে, সিয়াম বলছে বুয়েটের নমুনা প্রশ্ন দেখালে ভালো হতো।
বুয়েটের নমুনা প্রশ্ন দেখতে চাও? ওই বুয়েটের নমুনা প্রশ্ন, একটা কোশ্চেন ব্যাংক কালেক্ট করে নিও, সবচেয়ে ভালো হয়। এই যে বুয়েট 21-22, এই যে একটা নমুনা প্রশ্ন ছিল, বুয়েটের নমুনা প্রশ্ন। আরেকটা নমুনা প্রশ্ন দেখবা? দেখো, আরেকটা নমুনা প্রশ্ন দেখাই, আমার কাছে আছে মোবাইলে, স্লাইডে নেই। এই বছর কোন প্রশ্নটা আসছিল সম্ভবত আমার কাছে আছে। এই বছর কোন প্রশ্নটা বুয়েটে আসছিল সেটা একটু দেখাই তোমাদের, ঠিক আছে? তোমরা খালি বলবা যে পারবা কিনা। এই বছর যেটা আসছিল বুয়েটে, তোমরা বলবা যে পারবা কিনা। মিখাইল চলে আসছে অনেকক্ষণ পরে। চলো একটা অঙ্ক দেখি, এই বছর আসা কোশ্চেন। যদি y ইকুয়ালস টু 2x প্লাস 1 রেখাটি, যদি এত রেখাটি x² বাই a স্কোয়ার মাইনাস y² বাই 16 স্কোয়ার, 16 স্কোয়ার শুধু 16 ইকুয়ালস টু 1 এতকে স্পর্শ করে, তবে পরে 2 8 দ্বারা কি সমকোণী ত্রিভুজ বানানো সম্ভব? এটাই প্রশ্ন। ত্রিভুজ বানানো সম্ভব কিনা, এটা হচ্ছে বুয়েট 24-25 কোশ্চেন। পারবা এটা বলো? পারবা কিনা? বুয়েট 24-25 সালে আসা এই প্রশ্নটা। মুস্তাক বলছে ভাই মিখাইল তো বাইরে প্রাইভেট পড়ে, তাহলে তোমার কি? ওর যা খুশি করবে, ঠিক আছে? ও পরে আগায় যাচ্ছে, তুমি পিছায় যাচ্ছ, এমনটা ভাবলে তুমি আসলেই পিছায় যাচ্ছ। তোমার মানসিকতাই হয়তো বা তোমাকে পিছায় দিচ্ছে, ঠিক আছে? আমার যত ফ্রেন্ড ছিল এক গাদা করে প্রাইভেট পড়তো, আর আমি ওদের দেখে হাসতাম, ভাই তোরা প্রাইভেট পড়ে যেটা করবি ওটা আমি বাসায় বসে করে ফেলবো, হচ্ছে সহজে করবো, কারণ আমি টায়ার্ড হব না, ওরা টায়ার্ড হবে। দূর পর, পড়াটা হচ্ছে নিজের কাছে। অন্যরা যখন অনেকগুলো টিচারের কাছে প্রাইভেট পড়তো তখন আমি এটাকে মানে নিজের অপরচুনিটি হিসেবে নিতাম, যে ওরা পড়তেছে মানে ওরা টায়ার্ড হচ্ছে, ওরা বাসা নিজে পড়ার সময় কম দিতে পারতেছে। আমাকে এটা আগায় রাখতো, অন্যদেরকে পড়তে দেখলে আমি আগায় থাকতাম, মনে হইতো নিজের কাছে যে আগায় যাচ্ছি। আর তোমরা যেটা করো, অন্যদেরকে পড়তে দেখলে পিছায় যাও, ওরা মনে আগায় যাও। আমি ভাবতাম ওরা পিছায় যাচ্ছে আমার থেকে, আমি আগায় যাচ্ছি, উল্টাটা ভাবতাম, ঠিক আছে? আসো, ইজি আছে অনেক বড় ভাই, অনেক বড় না, এটা অনেক ছোট, ঠিক আছে? এই যে মিখাইল কথাটা বলছে, মুস্তাক কি বলছে, মিখাইল কি বলছে, সবার জন্য একটা আদর্শ। হ্যাঁ, মুস্তাক বলছে মিখাইল তো প্রাইভেট পড়ে, মিখাইল বলছে ছেড়ে দিয়েছি টাইম লস হয়, মানে ও ছেড়ে দিয়ে বুঝতে পারছে টাইম লস হয়, বাট টাইম লস হয়েছে, তারপরেও বুঝছে ওর আসলে টাইম লস হচ্ছে, যতটা না লাভ হওয়ার কথা ছিল তার চেয়ে ক্ষতি হচ্ছে, কারণ টাইম লস হচ্ছে। টাইম তো একটা ইম্পর্টেন্ট জিনিস,
তো সবকিছু মিলে তার লস হচ্ছে, ছেড়ে দিছে। ও যেটা হচ্ছে প্রাইভেট পড়ে বুঝছে টাইম লস হচ্ছে, আমি সেটা না পড়েই বুঝতাম। আমি বুঝতাম যে ওখানে গেলেই টাইম লস হবে, বুঝাই। তো এটা হচ্ছে মিখাইল আর আমার পার্থক্য। আর মিখাইল আর মুস্তাকের পার্থক্য হচ্ছে, মুস্তাক ভাবতেছে যে মিখাইল পড়ে ফেলতেছে, কত আগায় যাচ্ছে, আমি পিছায় যাচ্ছি, সবাই পারতাছে, পারতেছে না পারতাছে। হ্যাঁ, মুস্তাক বলে সবাই পারতাছে, আমি পারতাছি না। ঠিক আছে, সো মুস্তাক নিজের উপর কনফিডেন্স থাকতে হবে মুস্তাক, না হলে আসলেই পারবা না। তুমি মাঝে মাঝে যে প্রশ্নগুলো করো এটা আসলে চরম আত্মবিশ্বাসের ঘাটতি থেকে করো। আত্মবিশ্বাসের ঘাটতি থাকলে যতই প্রিপারেশন নাও পারবা না। তোমাদেরকে একাডেমিকে এই ম্যাথ আমি করাইছি, যেটা হচ্ছে y ইকুয়ালস টু mx প্লাস c রেখাটা একটা টাইপ করেই করাই দিছি, তোমাদের এইচএসসি 25-এ করাইছি। রেখাটা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এটা কি অধিবৃত্তকে স্পর্শ করলে, অধিবৃত্তকে স্পর্শ করলে কি হবে, সি স্কোয়ার সমান এ স্কোয়ার এম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। মনে আসছে? এখানে সি মানে হচ্ছে 1, y ইকুয়ালস টু mx প্লাস c, c মানে হচ্ছে 1, সি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, এ মানে হচ্ছে এ স্কোয়ার, এই যে এ স্কোয়ার। এম মানে কি, এম মানে হচ্ছে এক্স এর সহগ, মানে সরলরেখাটার ঢাল, এই সরলরেখাটার ঢাল হচ্ছে 2, 2 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে বি স্কোয়ার, এই যে বি স্কোয়ার মানে 16। এখান থেকে দেখো 1 প্লাস 16 মানে হচ্ছে 17 ইকুয়ালস টু হচ্ছে 4 এ স্কোয়ার। এ স্কোয়ারের ভ্যালু হচ্ছে 17/4, এর ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার 17/2। আমি মাইনাসটা নিব না, এর ভ্যালু শুধু পজিটিভ রাখবো, কারণ কি এ হচ্ছে এই এর উপরে স্কোয়ার, এখানে এ তো সবসময় পজিটিভ হয়। অধিবৃত্তের এ কি সবসময় পজিটিভ না, বি কি সবসময় পজিটিভ না, এ মানে কি ক্ষুদ্রাক্ষের অর্ধেক, এটা তো সবসময় পজিটিভ হয়, এটা দৈর্ঘ্য, তো এই কারণে নেগেটিভ ভ্যালুটা নিলাম না। ওকে, এ বের হয়ে গেল। এখন বলো এ যদি বের হয় তাহলে 4a কত হবে, 4a, এটাকে 4 দিয়ে গুণ করলে, 4 দিয়ে গুণ করলে 2 রুট ওভার 17। এখন দেখো 2 রুট ওভার 17, এইটার স্কোয়ারের যে ভ্যালু, এইটার স্কোয়ারের যে ভ্যালু 2 স্কোয়ার আর 8 স্কোয়ারের যোগফলেরও একই ভ্যালু। এইটা স্কোয়ার সমান 2 স্কোয়ার যোগ 8 স্কোয়ার। ঠিক আছে, ক্যালকুলেটর দেখো তুমি, মুখেও করা যায়। এটা হচ্ছে 2 গুণ 4 গুণন 17, 4 17, 17 গুণ 34, 68। এটা 4 8 64, 68। অতএব এই দৈর্ঘ্য দ্বারা সমকোণী ত্রিভুজ গঠন করা যায়, প্রমাণ হয়ে গেল। অতএব 4a, 2, 8 দ্বারা সমকোণী ত্রিভুজ বানানো সম্ভব। এই লাইনটা নিচে, শেষ, অঙ্ক শেষ। এত ছোট্ট অঙ্ক বুয়েট ভর্তি পরীক্ষায় রিটেনে 10 মার্কের কোশ্চেন আসছে, যে অঙ্ক আমি তোমাদের একাডেমিক ব্যাচে করাই দিছি। ঠিক আছে, আমি বুঝলাম না মুস্তাক কি হয়েছে, মুস্তাক সবার খবর নিয়ে বেড়ায়। বাংলাদেশের যত টিচার আছে, ওই টিচারদের যত ছাত্রের লিস্ট আছে, সব ডেটাবেস মুস্তাকের কাছে আছে, বুঝছো? ভাই একদম নিচের লাইনে কি বলছেন, নিচের লাইনে কি, তবে এত 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 দ্বারা কি সমকোণী ত্রিভুজ বানানো সম্ভব, বানানো সম্ভব, এটা বলছে। অতএব সমকোণী ত্রিভুজ বানানো সম্ভব। কারা কারা বুঝছি? সিয়াম, তাহলে তুমি যেটা করবা যে কোশ্চেন ব্যাংক একটা কালেক্ট করে নিবা, প্রিভিয়াস ইয়ারের হইতে পারে, শিখর কোশ্চেন ব্যাংক কিভাবে কালেক্ট করা যায় এটাও হইতে পারে, 16780-তে ফোন দিয়ে জানতে পারো। ঠিক আছে, পুরা কোশ্চেন দেখতে গেলে তোমার কোশ্চেন ব্যাংক কালেক্ট করতে। তো কাছে ক্লাসে ঠিক পড়া ঠিকঠাক বুঝছি সবাই, তাহলে আজকে আমি বিদায় নেই। ওকে, ওকে ভাইয়া, তাহলে সবাইকে অনেক ধন্যবাদ, অনেক সময় নিয়ে ধৈর্য ধরে রোজা রেখে ক্লাস করতেছো এই কারণে। ঠিক আছে, ওকে, সবার জন্য শুভকামনা থাকবে, পড়ালেখা কন্টিনিউ করো ভালো মতো। আর শেষ সময়ের প্রস্তুতিটার সময় চলতেছে এখন, আর সামনে এইচএসসি এক্সাম, সো ফিনিশিং টাচ দেওয়ার সময় এখন, ফিনিশিং টাচ দাও, ভালো করে দাও, রিভিশন কমপ্লিট করো, রিভিশন কমপ্লিট করো। যারা সিলেবাস শেষ করো না এরকম অনেক পোলাপান আছে,
সেদিন গ্রুপে একটা পোস্ট দিছিলাম শিখবো যে দিব, তো একজন বলছে ভাই আমার সিলেবাসই শেষ হয়নি। তো এরকম আমি আমার চোখের সামনে দেখছি, এগুলো আমার দেখা ঘটনা। আমার ফ্রেন্ড ফিজিক্স সিলেবাস শেষ করছে টেস্টের অনেক পরে, তারপর রিভিশন দিতে পারে নাই, জন্য এ প্লাস মিস করছে। ঠিক আছে, তো এমনটা যাতে তোমাদের সাথে না হয়। ওকে, আজকে তাহলে এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো।